হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম। এই ক্লাসে এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের জন্য এসএসসি ফিজিক্স দশম অধ্যায় স্থির বিদ্যুৎ এই অধ্যায়ের এমসিকিউ ওয়ান শট ক্লাস। তো এই ক্লাসের ধারাবাহিকতায় ফিজিক্সের যে বাকি যে অধ্যায়গুলি আছে প্রত্যেকটা অধ্যায়ের ইভেন অন্যান্য যে বইগুলি আছে কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, হ্যাঁ, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা করে এমসিকিউ এবং সিকিউ এর ওয়ান শট ক্লাস পরীক্ষার আগ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ দিতে থাকবো। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এতে তোমাদের ওয়ান শট ক্লাসগুলি পেতে সহজ হবে। ঠিক আছে? তো এই ক্লাসগুলি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এদের আমি এতটুকু নিশ্চয়তা তোমাদের দিতে পারি যে এমসিকিউ এবং সিকিউ অ্যান্সার করতে গিয়ে সমস্যা হবে না। ঠিক আছে? তো দেখো আমরা যে স্লাইডগুলি সাজিয়েছি, হ্যাঁ, এতে দেখা গেছে এই যে এমসিকিউ এর দেখো প্রত্যেকটা বোর্ড এবং কোন কোন স্কুলে আসছে, এইভাবেই আমরা আসলে আমাদের এমসিকিউ সিকিউ গুলিকে সাজিয়েছি। ঠিক আছে? তো এটা আশা করি অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য। আর আসলে এই আমি যে সময় ক্লাসটা নিতেছি খুব সুন্দর একটা সময়, শুক্রবার নামাজের পর। হ্যাঁ, তো ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো, এই সময় ক্লাসটা রেকর্ড হচ্ছে। তো এভাবে প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ রেকর্ড হবে এবং যথাসময়ে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো দেখো কি বলছে, কোন বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়। এটা তোমাদের বইয়ে আছে। চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ। ঠিক আছে? ইলেকট্রোস্কোপ। দেখো এর ছাড়া যে অপশনগুলি ছিল, ব্যান্ডিগ্রাফ মেশিন, এটার সাহায্যে উচ্চ বিভবে পরিণত করা হয়। জেনারেটর, যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয়। হ্যাঁ, ক্যাপাসিটরে কি থাকে, শক্তি সঞ্চিত থাকে। তো দেখো আসলে আমি যে স্লাইডগুলি নিয়েছি শুধু এমন না যে বিভিন্ন বোর্ডে আসছে এগুলি নেওয়া হয়েছে প্রশ্নগুলি, তা না। তোমরা যারা 26-এ পরীক্ষা দিবা, এদের যে টেস্ট পরীক্ষা হয়েছে এই টেস্টে ভালো ভালো সুনামধন্য স্কুলগুলি যে প্রশ্নগুলি আছে এগুলি থেকে বাছাই করে আমি কিছু প্রশ্ন নিয়েছি। ঠিক আছে? অনেকগুলি স্কুল থেকে এই প্রশ্নগুলি নেওয়া হয়েছে। ঠিক আছে? তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এদের বোর্ড এবং ভালো ভালো স্কুলের যে এমসিকিউ বা সিকিউ এগুলি কিন্তু সমস্যা থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এর পরের এমসিকিউটা দেখো কি বলছে। তড়িৎ বলরেখার ধারণা সর্বপ্রথম কে দেন? কিসের? তড়িৎ বলরেখার ধারণা প্রদান করেন বিজ্ঞানী ফ্যারাডে। মনে থাকবে, বিজ্ঞানী ফ্যারাডে। আচ্ছা, এরপরে দেখো তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে 10 কুলম্ব আদানের জন্য 10 কুলম্ব, তো এটা কার মান দেওয়া আছে? কিউ এর মান দেওয়া আছে। কত কুলম্ব? 10 কুলম্ব আদানের জন্য একটি বস্তুকে স্থাপন করলে 20 নিউটন পার কুলম্ব তড়িৎ তীব্রতা পাওয়া যায়। তো তড়িৎ তীব্রতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? তড়িৎ তীব্রতাকে ই দ্বারা প্রকাশ করি। কত কুলম্ব? 20 নিউটন পার কুলম্ব। আচ্ছা, তীব্রতা পাওয়া গেলে অনুভূত বলের মান কত? তো বলের মান বের করতে বলছে। বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ। যদিও এমসিকিউ, তবে আমি চেষ্টা করতেছি যে ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। ঠিক আছে? তোমরা অনেক ফাস্ট করবে, আমি জাস্ট বুঝিয়ে দিতেছি। তো এফ এর মান বের করতে বলছে। আমরা একটা সূত্র জানি, ই ইকুয়াল এফ বাই কিউ। ই ইকুয়াল হচ্ছে এফ বাই কিউ। তো আমাকে যেহেতু এফ টা বের করতে হবে, তো এফ যদি বাম দিকে নিয়ে আসো তো ই কার সাথে গুণ হবে? কিউ। ই কিউ এর সাথে গুণ হবে। ই এর মান কত? তড়িৎ তীব্রতা হচ্ছে 20, কিউ কত? আদান কত? 10। তো ফাইনালি কত? 200। আর বলের একক কি? নিউটন। এটার অ্যান্সার হবে 200 নিউটন। ঠিক আছে? প্রথমটা হবে। কি বুঝতে পারছো কিনা? আচ্ছা, কি বলছে দেখো, নিচের কোনটি সঠিক? এখানে 4টা চিত্র দেওয়া আছে। তো বলরেখার ক্ষেত্রে যেহেতু এটা ধনাত্মক আদান, এটা ঋণাত্মক আদান থেকে এখানে দেখো চিত্রে কি দেওয়া আছে? ঋণাত্মক আদান থেকে বলরেখা বের হয় না, এটা সঠিক না। ঋণাত্মক আদানে বলরেখা প্রবেশ করে। আর এইটা দেখো ধনাত্মক আদান, এখানে কি দেওয়া আছে? ধনাত্মক আদানে বলরেখা প্রবেশ করে, এটা সঠিক নয়। ধনাত্মক আদান থেকে বলরেখা কি হয়? ধনাত্মক আদান থেকে, এটা যদি ধনাত্মক আদান চিন্তা করো, ধনাত্মক আদান থেকে বলরেখাগুলি বের হয়। তুমি এরো চিহ্ন দেখে বুঝতে পারবা বলরেখা বের হয়। আর ঋণাত্মক যে আদান আছে, ঋণাত্মক আদানে বলরেখাগুলি প্রবেশ করে। ঠিক আছে? এই হিসাবে কিন্তু দুইটার একটা সঠিক নয়। এইখানে ঋণাত্মক থেকে বের হইছে না, ঋণাত্মকে প্রবেশ করবে। আর এখানে হচ্ছে ধনাত্মকে প্রবেশ করছে না, ধনাত্মক থেকে বের হয়।
আর এইখানে কি করছে দেখো, একটা প্লাস আর একটা মাইনাস, তো প্লাস মাইনাসকে তো আকর্ষণ করবে, ঠিক আছে, কিন্তু এখানে যে ঝামেলা, বলরেখার যে দিকগুলি দেখো, এখানে দেখা যাচ্ছে প্লাসে, হ্যাঁ, ধনাত্মক আদানে প্রবেশ করতেছে, ধনাত্মক আদানে, এটা কিন্তু রাইট না, এটা প্লাস, তো প্লাসে প্রবেশ করে না, কোথায় প্রবেশ করে, মাইনাসের দিকে প্রবেশ করে, তো এটাও রাইট না। এটা কেন রাইট হবে, এটা হচ্ছে প্লাস, এটাও প্লাস, তো পজিটিভ যে আদান, পজিটিভ আদান কি করবে, এই বলরেখাগুলি বিকর্ষণ করবে, বিকর্ষণ করার কারণে দেখো এখানে বলরেখাগুলি কিন্তু নাই, কাটা, হ্যাঁ, বিকর্ষণ করে দূরে সরাই দিয়েছি, এই অংশের মধ্যে বিকর্ষণের কারণে কিন্তু একটা কি গ্যাপ সৃষ্টি হয়েছে, তাই না, এইটা হবে সঠিক। আচ্ছা, এরপরে দেখো কুলম্বের ধ্রুবকের একক হচ্ছে, কুলম্বের ধ্রুবকের একক, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে এবং ক্যাডেট, হ্যাঁ, এবং বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসছে। কুলম্বের ধ্রুবক, কুলম্বের যে ধ্রুবক, কুলম্বের ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করি, কে, কুলম্বের ধ্রুবকের মান কত, 9 × 10⁻৯, এটার একক কি হবে, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, এটার একক হবে নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, এইটা হবে কুলম্বের ধ্রুবকের একক, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি আসছে, দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে ক্রিয়াশীল বলের মান, ভালো করে বুঝো, দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্বকে কি করলে, অর্ধেক করলে, তো অর্ধেক করার আগে চিন্তা করো যে আমরা জানি কুলম্বের যে সূত্রটা আছে, F = K Q1 Q2 বাই কি d স্কয়ার, এটা হচ্ছে কুলম্বের সূত্র, F = K Q1 Q2 বাই d স্কয়ার, অথবা r স্কয়ার লিখতে পারো। আচ্ছা, তো এখন মধ্যবর্তী দূরত্বকে কি করা হলে, অর্ধেক, তো অর্ধেক করা হলে এই যে বলটা, এটাকে যদি আমি F প্রাইম ধরি, তো কি থাকবে, K Q1 Q2, আদানটি কি থাকবে, দূরত্বকে অর্ধেক, অর্ধেক মানে কি d/2, উপরে কি হবে, হোল স্কয়ার, কি বুঝতে পারছো কিনা, দূরত্বকে অর্ধেক করার আগে কিন্তু এইটা F = K Q1 Q2 বাই d স্কয়ার, যখনই বলছে যে মধ্যবর্তী দূরত্বকে কি করা হলে, অর্ধেক করা হলে, তো দূরত্বকে অর্ধেক করো, অর্ধেক মানে কি d/2, অর্ধেক করলে এইটা হয় ক্রিয়াশীল বল। তো আমি যদি এখন বলছে ক্রিয়াশীল বল কত হবে, তো আমি যদি অর্ধেক করার পরে যে বলটা পাইতেছি F প্রাইম কে কি দ্বারা ভাগ দেই, F দ্বারা ভাগ দেই, তো কি হবে দেখো, উপরে কি হবে, উপরে হবে K Q1 Q2 K Q1 Q2 বাই কি d/2 মানে কি, এখানে দেখো F প্রাইম কে পুরি মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করার পরে হচ্ছে এটা, ঠিক আছে। তো এখন আমরা একটা কাজ করতে পারি, F প্রাইম কে যদি আমরা F দ্বারা ভাগ দেই, তো এখানে কি হবে, স্কয়ারটা d কে পাইলে d স্কয়ার, আর নিচে কি থাকবে, 2 স্কয়ার মানে 4, আর এইখানে নিচে কি থাকবে, K F এর মান কি আছে, K Q1 Q2 বাই d স্কয়ার, বিষয়টা হচ্ছে কি, সবই ঠিক আছে, জাস্ট কি চেঞ্জ হয়েছে বলো, শুধু দূরত্বকে অর্ধেক করা হয়েছে, তো এদিকে এইটুকু ঠিকই থাকবে, F প্রাইম বাই F, উপরে কি কি কাটা যাবে দেখো, এখানে এই যে K এবং K তো কাটা যাবে, তো কি থাকবে, এইখানে কি আছে দেখো, এইখানে আছে তোমার Q1 Q2 বাই কি d স্কয়ার বাই 4, ভাগ থাকলে কি হয়, গুণ, উল্টে যাবে, কোনটা উপরে যাবে, d স্কয়ার যাবে উপরে, আর কি নিচে যাবে, Q1 Q2, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু কাটতে পারবো Q1 Q2, এইখানে Q1 Q2 কাটা যাবে, তো Q1 Q2 কাটা যাবে, তো ফাইনালি এইখানে কি থাকবে একটু দেখো, F প্রাইম বাই F ইকুয়াল, উপরে থাকতেছে d স্কয়ার, তাই না, উপরে কি থাকবে, d স্কয়ার, ভাগ থাকলে কি হবে, উপরে d স্কয়ার, ভাগ থাকলে গুণ, জাস্ট উল্টে যাবে, কি উপরে যাবে 4, আর নিচে কি যাবে, d স্কয়ার, তো ফাইনালি এই d স্কয়ার এবং এই d স্কয়ার কাটা যাবে, যদি কাটা যায় তো এখানে আমাদের কি থাকে, F প্রাইম বাই F ইকুয়াল কি বলো, 4 থাকে, তো ফাইনালি আমি কি বলতে পারবো, F প্রাইম ইকুয়াল 4 এর সাথে F গুণ করলে কি হবে, 4F, ঠিক আছে। তো মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করলে যে বলটা ক্রিয়াশীল বলতে হবে, আগের যে বল ছিল এটার কয় গুণ, 4 গুণ, আগের বলের কত গুণ পাইছো বলো, 4 গুণ, তো এটা অ্যান্সার হবে 4 গুণ, ঠিক আছে। তো দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব কি করলে, অর্ধেক করলে ক্রিয়াশীল যে বলটা পাবা, এটা কত গুণ হবে, 4 গুণ হবে, তো ক্রিয়াশীল বল হবে পূর্বের যে বল ছিল এর 4 গুণ।
ঠিক আছে, এটা একটু মনে রাখো, অর্ধেক করলে 4 গুণ। এরপরে যদি কোনো এমসিকিউ থাকে আমরা বলতে পারবো যে অর্ধেক করলে 4 গুণ হয়। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, শূন্য স্থানে কুলম্বের ধ্রুবকের মান। কি স্থানে? শূন্য স্থানে কুলম্বের ধ্রুবকের মান। এটা আমরা জানি, শূন্য স্থানে কুলম্বের ধ্রুবকের মান হচ্ছে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স টু। কারণ কুলম্বের ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করি? কে। কে এর মান কি হবে? 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স টু। এটাই হচ্ছে শূন্যস্থানে কুলম্বের ধ্রুবকের মান। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? তো এইখানে দেখো কি আছে, বি ইকুয়াল কিউ বাই সি। হ্যাঁ, এটা রাইট। এখানে আছে বি ইকুয়াল ডব্লিউ বাই কিউ, এটাও রাইট। সি ইকুয়াল আর বাই কে, এই তিনটাই রাইট। তো এইটা হবে, এই সম্পর্কটি কি নয়? সঠিক নয়। হ্যাঁ, এফ ইকুয়াল কিউ বাই ই, এই সম্পর্কটি সঠিক নয়। কারণ এইটা হলে ঠিক ছিল যদি এরকম লিখতো যে ই ইকুয়াল এফ বাই কিউ। ঠিক আছে, এইটা হলে সঠিক হতো। তো নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? এটি। আর বাকি সবগুলি ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, 5 কুলম্ব চার্জের জন্য। কয় কুলম্ব? 5 কুলম্ব চার্জের জন্য। তো কিউ এর মান দেওয়া আছে, কিউ দেওয়া আছে 5 কুলম্ব। 5 কুলম্ব চার্জের জন্য 10 মিটার দূরে, 10 মিটার দূরে মানে এখানে কার মান দেওয়া? আর এর মান। 10 মিটার দূরে আর এর মান দেওয়া আছে 10 মিটার। 10 মিটার দূরের কি চাইছে বলো? 10 মিটার দূরের ইলেকট্রিক ফিল্ড কত নিউটন পার কুলম্ব। তো আদান দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, চাইছে কার মান? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো? ই দ্বারা প্রকাশ করি। তো যেহেতু হ্যাঁ আদান দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড বের করার সূত্র হবে ই ইকুয়াল কে কিউ বাই আর স্কয়ার। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডকে আমরা ই দ্বারা প্রকাশ করি। ই বের করে, যেহেতু কিউ এবং আর দেওয়া আছে, আদান এবং দূরত্ব দেওয়া আছে, এই ক্ষেত্রে সূত্র হবে ই ইকুয়াল কে কিউ বাই কি আর স্কয়ার। তো আমরা যদি মান বসায় দেই, কে এর মান 9 ইন্টু 10⁹9, আদান কত, কিউ এর মান কত কুলম্ব? 5 কুলম্ব, আর দূরত্ব কত? 10, উপরে কি হবে? স্কয়ার। তো ফাইনালি অ্যান্সারটা কি আসে? কি আছে দেখো, 9 ইন্টু 10⁹9 ইন্টু 5 ভাগ কত? 10 স্কয়ার মানে কি 100 না? এটা আসতেছে, যা মান আসছে এটাকে যদি আমরা সাইন্টিফিক করি, হ্যাঁ, তো এটা কি আসবে? 4.5 ইন্টু 10⁸8। 4.5 ইন্টু 10⁸8। এটা কি অপশনে আছে না? 4.5 ইন্টু 10⁸8, এইটা হবে অ্যান্সার। 4.5 ইন্টু 10⁸8। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখো এমসিকিউ যে 10-এ যে প্রশ্নটা আসছে কি বলছে দেখো, 5 কুলম্ব চার্জের, 5 কুলম্ব চার্জের, তো কার মান দেওয়া আছে? কিউ এর মান দেওয়া আছে 5 কুলম্ব। 5 কুলম্ব চার্জের একটি বস্তু 15 নিউটন বল অনুভব করছে। 15 নিউটন কি বল, বলকে এফ এর মান দেওয়া আছে কত নিউটন? 15 নিউটন বল অনুভব করছে। ওই জায়গায় কি বের করতে বলছে? ইলেকট্রিক ফিল্ড। ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত? ইলেকট্রিক ফিল্ড কে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা। ই এর মান বের করতে বলছে, খুব সহজ, আমরা সূত্র জানি ই ইকুয়াল কি এফ বাই কিউ। ই ইকুয়াল এফ বাই কিউ। ই এর মান, এফ এর মান কত? 15, কিউ 5। তো ফাইনালি এটা কত আসবে? 3 নিউটন পার কুলম্ব। এইটা আসবে অ্যান্সার। এটা আসলে করারও দরকার নাই, জাস্ট তুমি দেখে বলতে পারতেছো যে উপরে এফ উপরে থাকবে, এফটা উপরে কিউ নিচে, 15 কে 5 দ্বারা ভাগ করলে 3 আসবে। হ্যাঁ, এইটা অ্যান্সার, 3 নিউটন পার কুলম্ব। কি কিউট না? আচ্ছা, এরপরে দেখো, বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কিরূপ? বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক হচ্ছে, বলরেখা বাড়লে তড়িৎ তীব্রতা বাড়বে। এটা হচ্ছে এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, এটা হবে সমানুপাতিক। এটা বরিশাল 2020-এ আসছে। বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক, বলরেখা বাড়লে তড়িৎ তীব্রতা বাড়বে, তো এটার সাথে কি সম্পর্ক হবে? সমানুপাতিক। আচ্ছা, এরপরে দেখো, দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আদানের পরিমাণ দ্বিগুণ করা হলে। আচ্ছা, দুইটা
জায়গায় এখানে দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আদানের পরিমাণ কয় গুণ করা হলে, দ্বিগুণ করা হলে ক্রিয়াশীল বলের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কিরূপ হবে। তো আমরা একটা কাজ করি। তো কুলম্বের যে সূত্র ছিল আমরা জানি F ইকুয়াল কে Q1 Q2 বাই আর স্কয়ার, ঠিক আছে, বাই আর স্কয়ার। তো এখন কি করতে বলছে, মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আদানের পরিমাণ দ্বিগুণ করতে বলছে। তো আমরা একটা কাজ করি, নতুন করে একটা বল বের করি, ক্রিয়াশীল বল। F টি কি থাকবে, মধ্যবর্তী যে দূরত্ব এবং প্রতিটি আদানের পরিমাণ কি করার জন্য বলছে, দ্বিগুণ। তো আদান যেটা আছে Q1 এটাকে 2 গুণ করো 2Q1, ঠিক আছে। আবার এইখানে যে আদান আছে Q2 ওইটাকে দ্বিগুণ করো 2Q2, দ্বিগুণ, প্রতিটি আদানের পরিমাণ দ্বিগুণ। তো প্রতিটি আদান Q1 এর দ্বিগুণ 2Q1 আর Q2 এর দ্বিগুণ হচ্ছে 2Q2। তো দুইটা আদানকে দ্বিগুণ করলাম এবং মধ্যবর্তী দূরত্বকেও দ্বিগুণ। মধ্যবর্তী দূরত্ব ছিল আর এর দ্বিগুণ হচ্ছে 2r, উপরে কি হবে, স্কয়ার, ঠিক আছে। তো দেখো ফাইনালি আমরা এই লাইনটা থেকে কি পাবো, F প্রাইম ইকুয়াল কে, উপরে কি হবে, হ্যাঁ 2 গুণ 2 কি হবে 4 Q1 Q2, আর স্কয়ারটা 2 কে পাইলে 4 আর স্কয়ারটা r কে পাইলে r স্কয়ার। তো প্রাথমিক অবস্থায় এইটা হচ্ছে ক্রিয়াশীল বল, আর দূরত্বকে দ্বিগুণ এবং প্রতিটি আদানকে দ্বিগুণ করলে এইটা হয় ক্রিয়াশীল বল। এখন যদি আমরা ভাগ করে দিই, তো আমরা F প্রাইম কে যদি F দ্বারা ভাগ করে দিই কি পাবো, দেখো দুই দিক দেখো, দুইটা দিকে কিন্তু কে কাটা যাবে, তাই না। তো F প্রাইম এর মান কত, কে 4Q1 Q2 বাই কি 4r স্কয়ার, আর F এর মান কি, কে Q1 Q2 বাই r স্কয়ার। কি কাটা যাবে, এইখান থেকে কিন্তু কে এবং কে কাটা যাবে, তাই না। তো এদিকে কি থাকবে, F প্রাইম বাই F ইকুয়াল, উপরে কি আছে দেখো 4Q1 Q2 বাই 4r স্কয়ার, ভাগ থাকলে অবশ্যই গুণ, উপরে কি যাবে r স্কয়ার আর নিচে কি হবে Q1 Q2 তো কি কাটা যাবে একটু দেখো, Q1 Q2 কাটা যাবে, এরপরে এখানে যে 4 কাটা যাবে, সবই কাটা যাবে, দেখো এই যে r স্কয়ার আর স্কয়ার কাটা যাবে। তো এখানে তো আসলে কিছুই থাকতেছে না, কিছু না থাকলে আমরা কি ধরে নিব, 1 আছে ধরে নিব। তো ফাইনালি কি থাকতেছে, F প্রাইম বাই F ইকুয়াল হচ্ছে কি 1। তো F প্রাইম ইকুয়াল F এ কে F। তো এইটা আমরা পাইতেছি, চূড়ান্তভাবে কিন্তু আমরা এটা পাইতেছি, যেহেতু ডানে কিছু না থাকলে আমরা 1 লিখতে পারবো। তো F প্রাইম ইকুয়াল কি হবে, F। তাহলে কি আমরা কি বলতে পারি, যে মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ এবং প্রতিটি আদানকে দ্বিগুণ করলে, হ্যাঁ, যে ক্রিয়াশীল বলটা হবে পূর্ববর্তী বলের সমান, এটা হবে, মানে একই থাকবে, এটা পরিবর্তন হবে না, একই থাকবে, ঠিক আছে। আদানকে দ্বিগুণ করলে, প্রতিটি আদানকে দ্বিগুণ করলে এবং মধ্যবর্তী দূরত্বকে যদি দ্বিগুণ করা হয়, তো যে ক্রিয়াশীল বল হবে তা পূর্ববর্তী বলের সমান, অর্থাৎ একই থাকবে। কি বুঝতে পারছো? আচ্ছা, এমসিকিউ যে 13তে যে প্রশ্নটা আসছে একটু দেখো কি বলছে। Q1 Q2 দুইটি আদানের, Q1 Q2 দুইটি আদানের মধ্যবর্তী দূরত্ব কি হলে, দূরত্ব D হলে নিচের কোনটি সঠিক। দিনাজপুর 17, যশোর 15তে আসছে। Q1 Q2 দুইটি আদানের মধ্যবর্তী দূরত্ব D হলে নিচের কোনটি সঠিক। তো এটা আসলে হবে, আমরা জানি কুলম্বের যে সূত্র ছিল F ইকুয়াল কে Q1 Q2 বাই কি r স্কয়ার, ঠিক আছে। তো আগে যেহেতু এটা আসলে 17 এবং 15 সালে আসছে প্রশ্ন, এই দুইটা আগের বইয়ে এটাকে আসলে F ইকুয়াল কুলম্বের ধ্রুবককে আগে c দ্বারা প্রকাশ করা হতো, আর Q1 Q2 কি থাকবে r স্কয়ার, আর এই জায়গায় হবে দূরত্ব কি স্কয়ার, d স্কয়ার। এইটা হবে आंसर প্রথমটা, হ্যাঁ, F ইকুয়াল c Q1 Q2 বাই d স্কয়ার, এইটা आंसर হবে, ঠিক আছে। আগের বইয়ে কুলম্বের ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হতো, c। আচ্ছা, এরপরে দেখো নিচের কোনটি প্রোটন এবং ইলেকট্রনের চার্জ। প্রোটন এবং ইলেকট্রনের চার্জ নিয়ে যদি কথা বলতে হয়, চার্জকে প্রোটনের চার্জ
এবং ইলেকট্রনের চার্জ নিয়ে যদি কথা বলতে হয়, প্রোটনের চার্জ হচ্ছে +1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, ঠিক আছে। আর ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এই হচ্ছে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ। কিন্তু এখানে যেহেতু বের করতে বলছে নিচের কোনটি প্রোটন এবং ইলেকট্রনের চার্জ, প্রোটন এবং ইলেকট্রনের চার্জ কিন্তু সমান, জাস্ট প্লাস এবং মাইনাসের মধ্যে একটা বিষয় থাকবে। তো যেহেতু এখানে প্রোটন ইলেকট্রন বলছে, এখানে প্লাস মাইনাস যেহেতু নাই, এটাই অ্যান্সার হবে 1.6 ইন্টু 10⁻19। প্রোটনেরটা প্লাস, ইলেকট্রনেরটা মাইনাস, কিন্তু মান কিন্তু একই। এটা হবে প্রোটন বা ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, কত কুলম্ব, 4 কুলম্ব প্লাস, হ্যাঁ 4 কুলম্ব প্লাস 6 কুলম্ব, মানে দুইটি চার্জ পরস্পর হতে 10 সেন্টিমিটার দূরে স্থাপন, এতটুকু দূরে। তো কি দেওয়া আছে, দুইটা চার্জ দেওয়া আছে, হ্যাঁ Q1 Q2। তো মানে দুটি চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। চার্জ দুটি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলো। হ্যাঁ, কি করা হয়েছে, চার্জ দুটিকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে পুনরায় তারটি সরিয়ে নেওয়া হলো। বর্তমানে এদের ক্রিয়াশীল বলের মান। এইটা তোমাদেরকে অনেকে যে মিস্টেকটা করবে, এটাকে Q1 ধরবে, এটাকে Q2 ধরে দূরত্ব ধরে করে দিবে না, এটা করলে হবে না। কেন, যেহেতু বলছে চার্জ দুটিকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে। যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, সেই ক্ষেত্রে Q1 এবং Q2 দুইটা চার্জ সমান হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু চার্জ দুটির মধ্যে একটা পরিবাহী তার যুক্ত করা হয়েছে, সেই ক্ষেত্রে পরিবাহী দুইটা চার্জ বা আদানের মধ্যে যদি একটা পরিবাহী তার যুক্ত করা হয়, সেই ক্ষেত্রে দুইটার কি হবে, আদান সমান হবে। তো Q1 Q2 হবে কত হবে, একটা আদান কত ছিল 4 কুলম্ব, আর একটা ছিল 6 কুলম্ব। জাস্ট দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করবা। তো এটা ফাইনালি অ্যান্সার কত আসবে, কারণ এখানে টোটাল হচ্ছে 10 কুলম্ব, 10 কে 2 দ্বারা ভাগ করলে কত কুলম্ব, 5 কুলম্ব, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবা, যদি এরকম হয় যে কোনো পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় বা দুইটা গুলোকে স্পর্শ করিয়ে পূর্বের স্থানে নিয়ে যাওয়া হয়, সেই ক্ষেত্রে আলাদা আলাদা করে, হ্যাঁ নতুন মানে ভিন্ন ভিন্ন কোনো আদান থাকবে না। একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বা দুইটা গোলককে স্পর্শ করালে, সেই ক্ষেত্রে যে দুইটা আদান হবে Q1 Q2, এই দুইটা হবে দুইটা আদানের, হ্যাঁ যে দুইটা আদান থাকবে, এই দুইটা আদানকে যোগ করে জাস্ট 2 দ্বারা ভাগ করবা। তো যোগ করলে 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, ঠিক আছে। এবং মধ্যবর্তী যে দূরত্ব আর এর মান কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে নাও, সেন্টিমিটার থেকে মিটারে নিলে কত দ্বারা ভাগ করতে হবে, 100। 10 কে 100 দ্বারা ভাগ করলে কি আসবে, 0.1 মিটার, ঠিক আছে। তো বের করতে বলছে কার মান, এফ এর মান, ক্রিয়াশীল বল এফ বের করবা। তো এফ বের করার জন্য আমরা জানি এফ ইকুয়াল কে Q1 Q2 বাই কি আর স্কয়ার। কে এর মান আমরা জানি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 Q2 দেখো দুইটাই কিন্তু 5 কুলম্ব করে, যেহেতু একটা তার দ্বারা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়েছে, সেই ক্ষেত্রে দুইটা আদান সমান হয়ে যাবে 5 কুলম্ব। হ্যাঁ, Q1 ও 5 কুলম্ব, Q2 ও 5 কুলম্ব বাই কি আর স্কয়ার। দূরত্ব কত, 0.1, উপরে কি হবে স্কয়ার। তো দেখি কি আসে। তো উপরে কি আছে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 5 ইন্টু 5 মানে 25, হ্যাঁ 25 ভাগ কত 0.1 উপরে হোল স্কয়ার। এইটা আসছে 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 13 এত নিউটন, ঠিক আছে। 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 13 নিউটন। কি বুঝতে পারছো কিনা, এটা কিন্তু অ্যান্সারে আছে 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 13 নিউটন। আচ্ছা, এরপরে দেখো পরে যে এমসিকিউটা আছে কি বলছে, তড়িৎ তীব্রতার একক কোনটি। তড়িৎ তীব্রতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ই ইকুয়াল কি এফ বাই কিউ, ইকুয়াল এফ বাই কিউ। তো এখানে কি হবে একটু দেখো, এফ যেটা একটু বোঝার চেষ্টা করো। এফ হচ্ছে বল, কারণ তড়িৎ যেহেতু তড়িৎ তীব্রতার একক বের করতে বলছে, কার একক, তড়িৎ তীব্রতার একক। তো তড়িৎ তীব্রতাকে যেহেতু কি দ্বারা প্রকাশ করা হয়, ই ইকুয়াল হচ্ছে এফ বাই কিউ। তো এফ হচ্ছে বল, বলের একক নিউটন, আর কিউ হচ্ছে আদান, আদানের একক হচ্ছে কুলম্ব। তো এটাকে আমরা ফাইনালি কি বলতে পারি, নিউটন কুলম্ব ইনভার্স 1, ঠিক আছে, নিউটন কুলম্ব ইনভার্স 1, এইটা হবে এর অ্যান্সার। তড়িৎ তীব্রতার একক হচ্ছে নিউটন কুলম্ব ইনভার্স। আচ্ছা, এরপরে দেখো, দুটি বিন্দু আদান Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব 1.5 গুণ হলে। বোঝার চেষ্টা করো, মধ্যবর্তী দূরত্ব
কি হলে 1.5 গুণ হলে তাদের মধ্যবর্তী বলের কিরূপ পরিবর্তন হবে। দেখো এটাকে কিভাবে অ্যান্সার করবা। তো মধ্যবর্তী দূরত্ব 1.5 গুণ মানে 1.5 গুণ করলে, তো আগে যে কাজটা করবা যে আগে চিন্তা করবা যে যদি Q1 Q2 যে দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব যদি d হতো, সেই ক্ষেত্রে আমরা কি লিখতাম, কুলম্বের যে সূত্রটা ছিল F ইকুয়াল K Q1 Q2 বাই কি R স্কয়ার। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় যে দূরত্ব যদি R হতো, সেই ক্ষেত্রে F ক্রিয়াশীল বল হতো F ইকুয়াল K Q1 Q2 বাই R স্কয়ার। যেহেতু বলছে যে মধ্যবর্তী দূরত্ব 1.5 গুণ, এই ক্ষেত্রে আমরা যেটা করব, নতুন করে একটা ক্রিয়াশীল বল বের করব, K Q1 Q2 কি থাকবে, শুধু এই যে আর যেটা এটা মধ্যবর্তী দূরত্ব আর না, এখন এর সাথে কত লিখতে হবে 1.5 সাথে কি হবে আর উপরে কি হোল স্কয়ার। তো ফাইনালি এটা কি পাবা, F প্রাইম ইকুয়াল K Q1 Q2 1.5 এর উপরে যদি কি দেওয়া হয় স্কয়ার দেওয়া হয় 1.5 হোল স্কয়ার, এটা আসছে 2.25 আর স্কয়ারটা আর কে দিলে আর স্কয়ার। ঠিক আছে, তো প্রাথমিক অবস্থায় হচ্ছে এটা ক্রিয়াশীল বল এবং দূরত্বকে যদি 1.5 গুণ করো 1.5 গুণ করার হ্যাঁ দূরত্বকে, সেই ক্ষেত্রে ক্রিয়াশীল বল হবে এইটা। এখন জাস্ট আমরা ভাগ করলেই পেয়ে যাব। জাস্ট F প্রাইম কে এই ধরনের যত প্রশ্ন আসবে হ্যাঁ চেঞ্জ করার পরে যে বলটা পাইবা ক্রিয়াশীল, জাস্ট ভাগ করবা। তো F প্রাইম কে কি দ্বারা ভাগ করবা F, তো F প্রাইম এর মান কত, F প্রাইম এর মান হচ্ছে K Q1 Q2 বাই কি 2.25 আর স্কয়ার, আর F এর মান কি আছে K Q1 Q2 বাই কি আর স্কয়ার। তো এইখান থেকে তো কি কাটা যাবে, কে কে তো কাটাই যাবে কুলম্বের ধ্রুবক। তো ফাইনালি কি থাকবে F প্রাইম বাই F ইকুয়াল উপরে কি আছে Q1 Q2 বাই 2.25 আর স্কয়ার, ভাগ থাকলে গুণ, জাস্ট উল্টে যাবে, কিউ পরে যাবে আর স্কয়ার, নিচে কি যাবে Q1 Q2। ঠিক আছে, তো আমরা যদি কেটে দেই কি কি কাটা যাবে, Q1 Q2 কাটা যাবে, আর স্কয়ার কাটা যাবে। যদি কাটো তো উপরে কিছু না থাকলেও কি থাকবে 1। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি F প্রাইম বাই F ইকুয়াল 1 বাই 2.25। সুতরাং F প্রাইম ইকুয়াল হচ্ছে 1 বাই 2.25 ইন্টু কি F। জাস্ট F প্রাইম কে রেখে দিলে F টা জাস্ট এইটুকুর সাথে গুণ হয়েছে, তার মানে মধ্যবর্তী দূরত্বকে 1.5 গুণ যদি করা হয়, মধ্যবর্তী দূরত্ব যদি 1.5 গুণ হয়, সেই ক্ষেত্রে যে ক্রিয়াশীল বল হবে এটা হবে পূর্বের যে বল ছিল আকর্ষণ ক্রিয়াশীল বল, এই বলের 1/2.25 গুণ। এটা হবে অ্যান্সার। দূরত্বকে 1.5 গুণ করলে এইটা হবে। ঠিক আছে, তো আকর্ষণ বল হবে দূরত্বকে 1.5 গুণ করলে যে ক্রিয়াশীল বল এটা হবে পূর্বের যে ক্রিয়াশীল বল ছিল এর 1/2.25 গুণ। এইটা হবে অ্যান্সার 1/2.25 গুণ। কি বুঝতে পারছো? আচ্ছা এখানে কি বলছে দেখো, প্লাস 10 কুলম্ব চার্জ, তো এখানে কিউ এর মান দেওয়া আছে প্লাস 10 কুলম্ব চার্জ, কিউ এর মান এত চার্জ থেকে 100 মিটার দূরত্বে আর এর মান দেওয়া আছে কত মিটার 100 মিটার দূরত্বে কোন বিন্দুতে কি চাইছে বলো, বিভব কত, বিভব মানে কার মান, বি এর মান বের করতে বলছে। তো বি এর মান বের করার জন্য একটা সূত্র আছে, বি ইকুয়াল কে কিউ বাই আর, এটা কিন্তু আর স্কয়ার না, এটা হবে বি ইকুয়াল সূত্র কি, বি ইকুয়াল কে কিউ বাই আর। তবে যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে বলতো তো এটা হয়তো কে ই ইকুয়াল কে কিউ বাই আর স্কয়ার, তড়িৎ তীব্রতা বা হ্যাঁ ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আর স্কয়ার হতো। যদি বিভব এর ক্ষেত্রে যেহেতু বিভব বের করতে বলছে, যেহেতু কিউ আর বি আছে সেই ক্ষেত্রে সূত্র হবে কিউ এবং আর দেওয়া আছে সেই ক্ষেত্রে সূত্র হবে বি ইকুয়াল কে কিউ বাই আর। ঠিক আছে,
জাস্ট মান বসাই দাও, কে এর মান আমরা জানি 9 ইনটু কুলম্বের দ্রবক 10⁻⁹ কিউ। আদান, আদান কত 10, আর আর এর মান দেওয়া আছে কত 100। এটা কি আসবে 9 ইনটু 10⁻⁹ ইনটু 10 ভাগ কত 100। এইটা আসছে তোমার অনেক বড় একটা সংখ্যা আসছে, এটাকে জাস্ট আমরা যদি সাইন্টিফিকে নেই, এটা আসবে 9 ইনটু 10⁸, 9 ইনটু 10⁸। ঠিক আছে, এত বোল্ট 9 ইনটু 10⁸। হ্যাঁ, 9 ইনটু 10⁸, এইটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো বিভবের একক কি। বিভবের একক বের করার জন্য বিভবের একটা সূত্র আছে, বি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। মনে রাখবে বি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। তো বি ইকুয়াল যদি ডাব্লিউ বাই কিউ চিন্তা করো, বি তে হচ্ছে বিভব, ডাব্লিউ মানে কি কাজ, কাজের একক হচ্ছে জুল, আর আদানের একক হচ্ছে কি, ডাব্লিউ হচ্ছে কাজ, কাজের একক জুল, আর কিউ হচ্ছে আদান, আদানের একক হচ্ছে কুলম্ব। তো ফাইনালি এটা কি লিখতে পারো, জুল পার কুলম্ব বা জুল কুলম্ব ইনভার্স 1। এইটা হবে অ্যান্সার, জুল কুলম্ব ইনভার্স 1। ঠিক আছে, জুল কুলম্ব ইনভার্স 1 বা জুল পার কুলম্ব। আচ্ছা, এরপরে দেখো নিচের কোনটি ইএমএফ। ইএমএফ হচ্ছে তড়িৎচালক শক্তি, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। নিচের কোনটি ইএমএফ নির্ণয়ের সূত্র। ইএমএফ হচ্ছে তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স, এটার সূত্র হচ্ছে, এটা ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ বাই কিউ। ইএমএফ ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই কিউ, এইটা অ্যান্সার হবে ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে, এটা কিন্তু ময়মনসিংহ 25-এ আসছে। আচ্ছা, এরপরে দেখো 50 কুলম্ব চার্জ হতে এখানে 50 কুলম্ব চার্জ, 50 কুলম্ব চার্জ, তো কিউ এর মান হচ্ছে 50, 50 কুলম্ব চার্জ হতে 20 মিটার দূরে, দূরে আর এর মান দেওয়া আছে কত মিটার দূরে, 20 সেন্টিমিটার দূরে। 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার, 100 দ্বারা ভাগ করবা, সেন্টিমিটার থেকে মিটার। তো চার্জ দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আর 20 সেন্টিমিটার দূরে, হ্যাঁ সেন্টিমিটার দূরত্বে, দূরত্ব মানে আর দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, মিটারে নিবা 100 দ্বারা ভাগ করে। সাইজ থেকে বিন্দুতে প্রাবল্য কত, প্রাবল্য মানে এখানে কার মান বের করতে বলছে বলো, ই এর মান বের করতে বলছে, প্রাবল্য ই। তো ই এর মান যদি বের করতে হয় একটা সূত্র আছে, ই ইকুয়াল, যেহেতু কিউ এবং আর, তো কে কিউ বাই আর স্কয়ার। যদি বিভব হতো তাহলে শুধু আর হতো, যেহেতু প্রাবল্য বের করতে বলছে ই, ই বের করতে বলে সূত্র ই ইকুয়াল কে কিউ বাই আর স্কয়ার। তো একটু দেখো কে এর মান যদি বসায় দাও, কুলম্বের দ্রবক 9 ইনটু 10⁹, আর এইখানে আদান যেটা হবে, আদান হচ্ছে 50, আর আর এর মান কত 0.2, উপরে কি হবে স্কয়ার। তো ফাইনালি কি আসে 9 ইনটু 10⁹ ইনটু 50 ভাগ কত 0.2 হোল স্কয়ার। এটা আসছে 1.125, 1.125 10⁻13 নিউটন পার কুলম্ব। 1.125 10⁻13, হ্যাঁ 1.125 10⁻13 নিউটন পার কুলম্ব, এইটা হবে অ্যান্সার গতে যেটা আছে। ঠিক আছে, দেখো এটা রাজশাহী বোর্ড 2024 আসছে, এবং বিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ এছাড়াও অন্যান্য স্কুলগুলিতে আসছে। ঠিক আছে, আচ্ছা, চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে, কিসের প্রবাহ, চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে, সবসময় মনে রাখবা চার্জের প্রবাহ হচ্ছে তড়িৎ বিভবের উপর নির্ভর করে। কিসের উপর, তড়িৎ বিভব। চার্জের প্রবাহ কিসের উপর নির্ভর করে, তড়িৎ বিভবের উপর নির্ভর করে। আচ্ছা, পৃথিবীর বিভব কত, চমৎকার একটা প্রশ্ন। পৃথিবীর যে বিভব এটা হচ্ছে 0, পৃথিবীর বিভব কি 0। দেখো এটা বিভিন্ন স্কুলে আসছে যে পৃথিবীর বিভব হচ্ছে 0, মনে রাখো কিন্তু। আচ্ছা, ধারকত্বের একক, ধারকত্বের একক কোনটি, ধারকত্বকে
কি দ্বারা প্রকাশ করা হয় জানো? ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখো ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। এফ, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। এইটা হবে অ্যান্সার, ধারকত্বের একক ফ্যারাড। মনে থাকবে ফ্যারাড। আচ্ছা, ক্যাপাসিটরের ধারকত্ব যদি সি, ধারকত্ব যদি কি হয় সি, এবং ভোল্টেজ যদি কি হয় বি হয়, ধারকত্ব সি ভোল্টেজ বি হয়, তাহলে তার ভিতরে যে শক্তি জমা থাকে সেটি কত? এটা একটু মনে রাখো। জমাকৃত শক্তি, এটাকে অনেক সময় এইভাবে লেখা হয় জমা শক্তি বা সঞ্চিত শক্তি। এটা বের করার সূত্র তোমাদের বইয়ে আছে। এটা বের করার সূত্র হচ্ছে 1/2 CB স্কয়ার, 1/2 CB স্কয়ার। এটা হবে 1/2 CB স্কয়ার, এটা অ্যান্সার হবে। একটু মনে রাখো, ধারকত্ব যদি সি হয় ভোল্টেজ বি হয়, তো এর ভিতরে একটা ক্যাপাসিটরের ধারকত্ব সি ভোল্টেজ বি হয়, সেই ক্ষেত্রে এর ভিতরে যে শক্তি জমা থাকবে, জমাকৃত শক্তি বা সঞ্চিত শক্তি সূত্র হবে 1/2 CB স্কয়ার। মনে রাখো কিন্তু এটা সরাসরি তোমাদের বইয়ে এই সূত্র আছে, ঠিক আছে, লাস্টের দিকে এই অধ্যায়ের। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, একটি 75 মাইক্রোফ্যারাডে, এই যে 75 মাইক্রোফ্যারাডে, এটা কার মান? এটা হচ্ছে ধারকত্বের মান। সি এর মান দেওয়া আছে 75 মাইক্রোফ্যারাডে। এখানে আমি এফ দেখে বলতে পারছি এফ হচ্ছে ফ্যারাডে, এটা ধারকত্বের একক। ধারকত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি। 75 মাইক্রোফ্যারাডে এর ক্যাপাসিটর, তার মানে এই ক্যাপাসিটরের যে ধারকত্ব, ধারকত্বকে সি দ্বারা, এই যে এফ দেখে বুঝতে পারছি এটা ধারকত্বের মান, কারণ ফ্যারাডে, হ্যাঁ এই যে এফ মানে ফ্যারাডে, ফ্যারাডে কার একক? ধারকত্ব, ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করা হয়। তো ধারকত্বের সি এর মান কত? 75 মাইক্রোফ্যারাডে। তো এখানে মাইক্রোকে তুলতে হবে, তো 75 টি কি আছে, মাইক্রো তুললে কি দ্বারা গুণ করতে হয়? 10 ইনভার্স 6, সাথে কি আছে? ফ্যারাডে। ক্যাপাসিটরে কত? 220 বিভব। তো এখানে বি এর মান দেওয়া আছে 220 বিভব। পার্থক্যে যুক্ত করা হলে কতটুকু চার্জ কি হবে? কতটুকু চার্জ সঞ্চিত হবে? কতটুকু চার্জ সঞ্চিত হবে? এখানে সঞ্চিত শক্তি না, কতটুকু চার্জ সঞ্চিত হবে, তার মানে এখানে কিউ এর মান বের করতে বলছে। তো এটা দিয়ে একটা সূত্র আছে, আমরা সবাই জানি কিউ ইকুয়াল, সরি এটা দিয়ে একটা সূত্র আছে, পি ইকুয়াল কিউ বাই সি। বি ইকুয়াল কিউ বাই সি। যেহেতু ধারকত্ব দেওয়া, বিভব দেওয়া, বি দেওয়া, কতটুকু চার্জ সঞ্চিত হবে, চার্জের মান চাইছে, কিউ এর মান চাইছে, সেই ক্ষেত্রে ধারকত্ব এবং ভোল্ট বি দেওয়া থাকলে কিউ বের করার সূত্র হচ্ছে বি ইকুয়াল কিউ বাই সি। তো এখানে আমাদের কার মানটা লাগবে? কিউ। তো কিউ যদি এদিকে নিয়ে এসে পড়ো, তো বি কার সাথে গুণ হবে? সি এর সাথে। বি এর মান কত? 220। সি এর মান কত? 75। ধারকত্ব 75 ইন্টু 10 ইনভার্স 6। তো এটা ফাইনালি অ্যান্সার আসবে 220 গুণ 75 ইন্টু 10 ইনভার্স 6। এটা আসছে 0.0165। এটা আসলে 0.0, এটা সম্ভবত হবে, সাইন্টিফিক করা লাগবে। 1.65 ইন্টু 10 ইনভার্স 2, 10 ইনভার্স 2 কুলম্ব, 10 ইনভার্স 2 কুলম্ব। 1.65 ইন্টু 10 ইনভার্স 2 কুলম্ব, কারণ ধারক, হ্যাঁ আধানের একক হচ্ছে কুলম্ব। এইটা হবে ফাইনাল অ্যান্সার। দেখতেছো এই যে এমসিকিউ গুলি আমি সমাধান করাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারতেছো। আসলে সূত্রগুলি একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু ঢাকা বোর্ড 2025-এ আসছে, দেখো ঢাকা বোর্ড 25-এ। আচ্ছা, দেখো কি বলছে, 10 মিটার ব্যাসার্ধের, কয় মিটার? 10 মিটার ব্যাসার্ধের। তো এখানে 10 মিটার ব্যাসার্ধ মানে কার মান দেওয়া? আর এর মান দেওয়া আছে 10 মিটার। 10 মিটার ব্যাসার্ধের গুলীয় ধারকের ধারকত্ব বের করতে বলছে। ধারকত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো? সি বের করতে বলছে। তো যেহেতু আর দেওয়া আছে, সি বের করার একটা সূত্র হচ্ছে সি ইকুয়াল আর বাই কে। এরকম একটা সূত্র কিন্তু আছে, ঠিক আছে। যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, আর বের করতে বলছে ধারকত্ব, সি ইকুয়াল আর বাই কে। আর জানা আছে, কে হচ্ছে কুলম্বের ধ্রুবক। এখন জাস্ট মান বসায় দাও, আর এর মান কত? 10, আর কুলম্বের ধ্রুবক কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9।
দেখো অ্যান্সারটা কিন্তু এইভাবে আছে। তো এটা জাস্ট কি করবা, দেখো যে কাজটা করতে পারো, যেহেতু এইভাবেই আছে, এত ফ্যারাডে, হ্যাঁ ধারকত্ব রেখা করছি ফ্যারাডে, দেখো শূন্য কয়টা, 9টা, 9টা থেকে একটা কেটে দাও, তো নিচে কি থাকবে 9 × 10⁸। 9টা থেকে একটা শূন্য কেটে দাও, উপরে কিছু না থাকলে 1, এত ফ্যারাডে। এইটাই কিন্তু অ্যান্সারে আছে, দেখো এই যে এটা। তো এটা ক্যালকুলেটর করার দরকার নাই, জাস্ট এখানে শূন্য কয়টা আছে 9টা, 9টা থেকে উপরে একটা শূন্য কাটো, তো 9টা থেকে উপরে একটা কাটে নিচে 8টা শূন্য থাকবে, আর উপরে তো 1 থাকবে, কিছু না, হ্যাঁ উপরে 1 থাকবে, এই হচ্ছে অ্যান্সার। কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, কার্পেটের উপর শিশুর হামাগুড়ি দেওয়ার সময় কি কি হয়। কার্পেটের উপর শিশুর হামাগুড়ি দেওয়ার সময় কার্পেটে ঘষে ঘষে যাওয়ার সময় তার শরীরে একই জাতীয় চার্জ জমা হয়। হ্যাঁ এটা রাইট, একই জাতীয় চার্জ জমা হয়। মাথার চুলগুলো কারা হয়ে যায়, হ্যাঁ এটাও রাইট। আর মাথার চুলগুলো একে অপরকে আকর্ষণ করে না, এটা হবে না, একে অপরকে আকর্ষণ করে না, ঠিক আছে, এটা হবে। কার্পেটের উপর শিশুর হামাগুড়ি দেওয়ার সময় কার্পেটে ঘষে ঘষে যাওয়ার সময় তার শরীরে একই চার্জ জমা হবে, এটা ঢাকা বোর্ড 20 আসছে। এবং মাথার চুলগুলো একই চার্জ যদি জমা হয় সেই ক্ষেত্রে আকর্ষণ হবে না, একে অপরকে আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে। যেহেতু একে অপরকে একই জাতীয় চার্জ জমা হয় সেই ক্ষেত্রে চুলগুলি কারা হবে, কিন্তু একে অপরকে আকর্ষণ করবে না, কারণ একই চার্জ জমা হলে বিকর্ষণ করার কথা, তাই না? এই জন্য এটা হবে না। 1 এবং 2 রাইট। আচ্ছা, দুটি আধানের মধ্যকার তড়িৎ বল 4 গুণ হবে। তড়িৎ বল মানে এফ এর মান কয় গুণ হবে? দুটি আধানের মধ্যবর্তী তড়িৎ বল 4 গুণ হবে। কতক্ষণ আগে আমরা দেখে আসছি যে কি কি বলছে, দেখো তড়িৎ বল মানে এফ এর মান 4 গুণ হবে একটি আধান 4 গুণ করা হলে, প্রত্যেকটি আধান দ্বিগুণ করা হলে প্রত্যেকটি আধান দূরত্ব অর্ধেক। এটা কিন্তু আমরা জানি যে আধান দুইটির দূরত্ব অর্ধেক করলে কয় গুণ হয়? 4 গুণ। এটা রাইট, আমরা আগে কইরা আসছি কিন্তু, যে যদি আধান দুটির দূরত্ব অর্ধেক করি, প্রথম দিকে এমসিকিউটা করে আসছি, যদি আধান দুটির দূরত্ব অর্ধেক করা হয়, অর্ধেক করা হলে বল কিন্তু 4 গুণ হবে। আচ্ছা, আর প্রথম দুইটা আমরা দেখি কি বলছে। তো তোমরা জানো, দেখো এটা 25 আসছে রাজশাহী বোর্ড। প্রথম দুইটা আমরা জানি যে কুলম্বের যে সূত্র, আকর্ষণ যে বল F = K Q1 Q2 বাই কি r²। তো এখন কি করতে বলছে, নতুন করে একটা আকর্ষণ বল বের করতে হবে। F = K কি করার জন্য বলছে? একটি আধান 4 গুণ, তো Q1 Q2 যে কোনো একটা 4 গুণ, মনে করো আমি Q1 কে 4 গুণ করলাম, তো কি হবে 4Q1 Q2, একটাকে 4 গুণ করলাম। আচ্ছা, আর নিচে দূরত্ব তো ঠিকই থাকবে r²। বুঝছো, কিন্তু একটি আধান 4 গুণ করা হলো, তো আমি চিন্তা করলাম যে Q1 কে 4 গুণ করলাম, তো 4Q1। আচ্ছা 4Q1, তো এটাকে মনে করো এর সাথে Q2 আছে, একটা আধানকে 4 গুণ করছি। তো আমি যদি এখন ভাগ করি F প্রাইম কে F দ্বারা ভাগ করি, এটা এখানে কিন্তু দুইটা F এমনিতেই কাটা যাবে, তাই না? এই যে F এবং F কাটা, সরি কে কাটা যাবে, F প্রাইম কে F দ্বারা যদি ভাগ করি, কুলম্বের ধ্রুবক কাটা গেলে উপরে কি থাকবে? F প্রাইমের মান কত? 4Q1 Q2 বাই r²। আচ্ছা, এটা থাকবে উপরে, Q1 Q2 বাই r²। আর F এর মান কি আছে? Q1 Q2 বাই r², Q1 Q2 বাই r²। তো এখন আমরা যেটা করতে পারবো, F প্রাইম বাই F ইকুয়াল উপরে কি আছে 4Q1 Q2 বাই r², ভাগ থাকলে কি হবে? গুণ, জাস্ট উল্টে যাবে, r² উপরে, নিচে কি আসবে? Q1 Q2। দেখো এই Q1 Q2 Q1 Q2 কাটা, r² কাটা, তো কি থাকবে? F প্রাইম বাই F ইকুয়াল কি, উপরে শুধু কি আছে 4, সুতরাং F প্রাইম ইকুয়াল এই F টা পুরের সাথে গুণ করলে কি হবে? 4F। তো এটা হবে পূর্ববর্তী বল যদি একটি আধানকে 4 গুণ করা হয়, একটা আধানকে 4 গুণ করলে যে বলটা পাবা সেটা আগের বলের কয় গুণ? 4 গুণ। এটাও তো রাইট, তার মানে এটাও রাইট। 2 নাম্বারটা দেখতে হবে যে প্রত্যেকটি আধানকে দ্বিগুণ করা হইলে। আচ্ছা, তো এখন আমরা যদি এইভাবে চিন্তা করি, F আমরা জানি F ইকুয়াল হচ্ছে K Q1, স্বাভাবিকভাবে এটা হচ্ছে সূত্র। এখন নতুন করে একটা আকর্ষণ বল বের করবা, কে টি কি থাকবে? কি করতে বলছে দেখো,
প্রত্যেকটি আদান দ্বিগুণ করতে বলছে। প্রত্যেকটি আদানকে যদি দ্বিগুণ করো, তো এই যে Q1 এটাও দ্বিগুণ হবে 2Q1, আর এই Q2 ও দ্বিগুণ হবে 2Q2, আর নিচের কি থাকবে আর স্কয়ার। তো এই লাইনটাকে যদি আমি ফাইনালি লিখি, এখানে কি পাবো, f প্রাইম ইকুয়াল k 2 দুগুণে 4 Q1 Q2 বাই কি আর স্কয়ার। তুমি দেখো তো এই যে এই লাইনটা আর এই লাইনটা কি সেম কিনা, f প্রাইম ইকুয়াল কে 4Q1 Q2 বাই কি আর স্কয়ার। দেখো এটা কিন্তু এই যে এইটা এবং এটাকে ক্যালকুলেশন করে কয় গুণ পাওয়া গেছে, 4। এইটুকু এবং এইটুকু দেখো এখন কিন্তু সেম, কারণ 2 দুগুণে আগে হচ্ছে একটা আদান 4 গুণ, একটা আদান 4 গুণ করলে এটা আসে, আর যদি প্রতিটি আদান দ্বিগুণ করা হয় সেই ক্ষেত্রে 4 আসে। তো সবকিছু কাটা গেলে কিন্তু লাস্টে এটা আসবে যে f প্রাইম ইকুয়াল f এর কয় গুণ, 4 গুণ। এটাও কিন্তু রাইট, কারণ দেখো এই ইকুয়েশন আর এটা এই দুইটা কিন্তু সেম। তো কাটাকাটি গেলে সব কাটা যাবে, Q1 Q2 Q1 Q2 আর স্কয়ার কাটা গেলে লাস্টে কি থাকবে, f প্রাইম f এর কত গুণ, 4 গুণ। এটাই आंसर হবে। তো এখানে 1 2 3 সবগুলি রাইট, ঠিক আছে, 1 2 3 গ आंसर হবে, সবগুলি রাইট। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, একটি 25 মাইক্রোফ্যারাডে, মানে কার মান বুঝতেই পারছো, 25 মাইক্রোফ্যারাডে। ফ্যারাডে মানে ধারকত্বের মান দেওয়া আছে, কত ফ্যারাডে, 25 মাইক্রোফ্যারাডে। 25 ঠিকই আছে, জাস্ট কি তুলে দিব, মাইক্রো মানে কি 10 ইনভার্স 6, মাইক্রো তুলে 10 ইনভার্স 6, সাথে কি আছে ফ্যারাডে। ক্যাপাসিটরে যদি 3.5 ইনটু 10 ইনভার্স 4 কুলম্ব চার্জ জমা হয়, তো এখানে কার মান আছে, কিউ এর মান আছে, এত চার্জ মানে কিউ এর মান কত, 3.5 ইনটু 10 ইনভার্স 4 কুলম্ব চার্জ জমা চার্জ দেওয়া হয়। এত ক্যাপাসিটরে যদি এত চার্জ দেওয়া হয়, তবে দেখো প্রশ্নটা সিলেট বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 20 এবং আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকায়, হ্যাঁ এই এগুলিতে এটা আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন প্রথমে কি বলছি দেখো, সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, হ্যাঁ অবশ্যই ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এটা রাইট, যে এত ক্যাপাসিটরে যদি এত চার্জ দেওয়া হয় 100% এখানে কি তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এর পরের প্রশ্নটা হচ্ছে এর বিভব কত হবে, 14 ভোল্ট হবে। এটা তো আমাদেরকে বের করে দেখতে হবে বিভব 14 ভোল্ট হবে কিনা, কারণ আমাদের হাতে যে তথ্য আছে, ধারকত্ব আছে আর কি আছে বলো, এখানে সি আছে আর কি আছে বলো, আদান আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ধারকত্ব বের করতে চাই, বিভব বের করতে চাই, বিভব বের করার সূত্র কি, বি ইকুয়াল কিউ বাই সি, এটা আমরা লিখতে পারি বি ইকুয়াল, আমরা জানি তো এই চার্জকে আমরা ইচ্ছা করলে বড় হাতের কিউ লিখতে পারবো, যে পরিমাণ চার্জ আছে আমরা জানি বি ইকুয়াল কি কিউ বাই সি, বি ইকুয়াল কিউ বাই সি। বিভব বের করা যাবে, যেহেতু বিভব বের করতে বি ইকুয়াল কিউ বাই সি, বি এর মান কত, কিউ এর মান দেওয়া আছে, কিউ এর মান কত 3.5 ইনটু 10 ইনভার্স 4, আর সি এর মান কত দেওয়া আছে 25 ইনটু 10 ইনভার্স 6। ফাইনালি কি আসে একটু দেখি, উপরে কি 3.5 ইনটু 10 ইনভার্স 4 বা কত 25 ইনটু 10 ইনভার্স 6, এইটা আসছে তোমার 14 আসছে, হ্যাঁ রাইট, এর বিভব 14 ভোল্ট, 100% রাইট, দ্বিতীয় অ্যান্সারটা রাইট হবে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, সেখানে 2.45 মাইক্রো, হ্যাঁ দেখো এই যে 2.45 মিলি জুল শক্তি সঞ্চিত হবে। আসলে সঞ্চিত শক্তি বের করার সূত্র কি, সঞ্চিত শক্তি বের করার সূত্র হচ্ছে 1/2 cv স্কয়ার, এটা হচ্ছে সঞ্চিত শক্তি বের করার সূত্র। তো 1/2 ইনটু সি এর মান ধারকত্ব দেওয়া আছে 25 ইনটু 10 ইনভার্স 6, সাথে কি আছে, সি এর মান দেওয়া আছে বি যেটা, হ্যাঁ এই যে বি কিন্তু আমরা পেয়ে গেছি, বি এর মান কত পাইছি দেখো 14, উপরে কি হবে স্কয়ার 1/, হ্যাঁ সি এর মান ধারকত্ব আছিল এবং বি এর মান আমরা পাইছি বিভব 14 ভোল্ট।
তো উপরে স্কোয়ার, ফাইনালি কি আসবে 1/2 মানে 0.5 ইন্টু 2.5 ইন্টু সরি 2.5 না 25 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু কি 14 উপরে কি আসবে স্কোয়ার। তো এটার অ্যান্সার আসছে তোমার 2.45 ইন্টু 10 ইনভার্স 3 জুল, এত জুল। তো এইটুকু যদি আমরা দেখো তোমাদের অ্যান্সারে কিন্তু জুলে নাই, মিলি জুল। হ্যাঁ 2.45 যদি এইটুকু তুলে দাও, এটার পরে 10 ইনভার্স 3 মানে মিলি, সাথে কি হবে জুল। কারণ আমরা জানি ডেসি সেন্টি মিলি মাইক্রো, মাইক্রো মানে 10 ইনভার্স 6, এই যে মাইক্রো মানে 10 ইনভার্স 6 আর মিলি মানে 10 ইনভার্স 3। তো 2.45 ঠিকই আছে, যে মিলি তুলে দিলে আমরা 10 ইনভার্স 3 মানেই তো মিলি সাথে জুল, এটাও রাইট। 2.45 মিলি জুল এইটা, কারণ ডেসি সেন্টি মিলি মাইক্রো। এই তো তার মানে এখানে অ্যান্সার হবে 1 2 3, তিনটাই রাইট। ঠিক আছে, তো 3 নাম্বারটাও কিন্তু রাইট। এত জুল হ্যাঁ 2.45 মাইক্রো মিলি জুল শক্তি সঞ্চিত হবে, সবগুলি রাইট। আচ্ছা এরপরে দেখো, কোনো ধনাত্মকভাবে আহিত বস্তুকে ভূমির সাথে যুক্ত করলে, কিভাবে আহিত, ধনাত্মকভাবে আহিত কোনো বস্তুকে ভূমির সাথে যদি যুক্ত করা হয়, ধনাত্মকভাবে আহিত কোনো বস্তু যদি ভূমির সাথে যুক্ত করা হয়, বস্তুটি নিস্তরিত হবে। হ্যাঁ ভূমিতে পজিটিভ চার্জগুলি চলে যাবে, অথবা ভূমির মধ্যে যে নেগেটিভ চার্জ আছে পজিটিভ চার্জকে নিরপেক্ষ করে দিবে। তো কোনো ধনাত্মকভাবে আহিত বস্তুকে ভূমির সাথে যুক্ত করলে, ধনাত্মকভাবে আহিত যদি কোনো বস্তু হয় সেটা ভূমির সাথে যুক্ত করলে, ভূমির মধ্যে যেহেতু ইলেকট্রন আছে সেটা ধনাত্মক আহিত বস্তু আর ভূমির মধ্যে আছে ইলেকট্রন নেগেটিভ, দুইটা কি হবে নিস্তরিত হবে। আরেকটা হচ্ছে বস্তু থেকে ইলেকট্রন পৃথিবীতে যায় না, বস্তু তো ধনাত্মক, বস্তু থেকে ইলেকট্রন কিভাবে যাবে, বস্তু তো ধনাত্মক, ধনাত্মক এটা হবে না, বস্তু থেকে ইলেকট্রন পৃথিবীতে যায় না, বস্তু তো আর ইলেকট্রন থাকলে তো বস্তুটা নেগেটিভ হইতো তাই না, বস্তু তো ধনাত্মক, তো বস্তু থেকে ইলেকট্রন পৃথিবীতে যাওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ বস্তু নিজেই ধনাত্মক, ধনাত্মক থেকে মাইনাস যাবে কিভাবে। আচ্ছা পরেরটা হচ্ছে পৃথিবী থেকে ইলেকট্রন বস্তুতে আসে, হ্যাঁ এটা রাইট, কারণ পৃথিবী নেগেটিভ আর বস্তু হচ্ছে পজিটিভ, তো পৃথিবীতে যেহেতু হ্যাঁ পৃথিবী থেকে ইলেকট্রন বস্তুতে আসে, কারণ বস্তু পৃথিবী থেকে ইলেকট্রনটা বস্তুতে কেন আসতে পারে, কারণ বস্তু হচ্ছে ধনাত্মক। 1 এবং 3 রাইট, 1 3 রাইট। আচ্ছা বজ্রপাতের সময় বিশাল পরিমাণে দেখো বজ্রপাতের সময় চার্জ হয় বিশাল পরিমাণে পৃথিবীতে নেমে আসে, হ্যাঁ এটা রাইট, বিশাল পরিমাণে পৃথিবীতে নেমে আসে। বজ্রপাতের সময় চার্জ বাতাসের ভিতর দিয়ে যাওয়ার সময় তাকে আয়নিত করে, হ্যাঁ এটাও রাইট। এরপরে বাতাসের তাপমাত্রা, বজ্রপাতের সময় কি হয়, বাতাসের তাপমাত্রা বৃদ্ধি পায়। 1 2 3, তিনটাই রাইট। এইখানে দেখো যে প্রশ্নটা আছে, দুইটা আদান দেওয়া আছে, একটা দুইটাই আদান পজিটিভ, একটা হচ্ছে 20 কুলম্ব, একটা 30 কুলম্ব। তো আমি যদি এটাকে Q1 চিন্তা করি, এটা হচ্ছে Q2, দুইটা আদান, মধ্যবর্তী দূরত্ব আর এর মান দেওয়া আছে 2 মিটার। আচ্ছা প্রশ্ন হচ্ছে কি বের করতে বলছে, আদানদের মধ্যবর্তী বলের মান, মানে কার মান চাইছে বলো, F। তো F বের করার সূত্র কি, K Q1 Q2 বাই কি R স্কয়ার, রাইট। তো জাস্ট আমরা কে এর মান তো জানি, 9 × 10⁹ 9 × 10⁹ Q1 Q2, Q1 কত 20, Q2 কত 30, আর এর মান কি দেওয়া আছে 2, উপরে কি হবে স্কয়ার। ফাইনালি অ্যান্সার কি আসবে, 9 × 10⁹ ইন্টু 20 ইন্টু 30 ভাগ কত 4, এটা আসছে 1.35 ইন্টু 10⁻12, বলার একক হচ্ছে নিউটন, এত নিউটন। হ্যাঁ এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এই যে এর আগের যে প্রশ্নটা, এখানে কিন্তু বিভিন্ন বোর্ড বা স্কুলের নাম ছিল, এইগুলি হচ্ছে তোমার এখন যে আমি এমসিকিউ গুলি সমাধান করাবো, এটা বিভিন্ন স্কুলের, হ্যাঁ বিভিন্ন স্কুলে টেস্টে আসছে,
26,000 যারা পরীক্ষা দিবে এদের টেস্ট পরীক্ষা আসছে এই প্রশ্নগুলি, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কি বলছে দেখো, দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক, কতক্ষণ আগে কিন্তু এটা করাইছি, মধ্যবর্তী দূরত্বকে যদি কি করা হয়, অর্ধেক করা হয়, তো আকর্ষণ বল 4 গুণ হবে। আকর্ষণ বল কয় গুণ হবে? 4 গুণ। এটা আসলে কয়েকবার প্র্যাকটিস করলে এমনিতেই হয়ে যাবে। যদি মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করা হয়, মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করলে আকর্ষণ বল কয় গুণ হবে? 4 গুণ। দূরত্বকে অর্ধেক করলে, আবার বলতেছি, তো দূরত্বকে যদি অর্ধেক করা হয় তো আকর্ষণ বল কয় গুণ হবে? 4 গুণ। আর যদি এমন হইতো যে আদানদ্বয়ের প্রত্যেকটি আদানকে দ্বিগুণ করলেও 4 গুণ হবে, অথবা একটা আদানকে 4 গুণ করলেও 4 গুণ হবে। ঠিক আছে, তো এটা মনে রাখো মধ্যবর্তী, আমি আবার নতুন করে দেখাইলাম না, যে দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করলে, দূরত্বকে অর্ধেক করলে আকর্ষণ বল কয় গুণ হয়? 4 গুণ হয়। আচ্ছা, এরপরে কুলম্বের সূত্রে ব্যবহৃত ধ্রুবকের একক, এটা আমরা মনে হয় আগে একবার দেখে আসছি। কুলম্বের সূত্রে ব্যবহৃত ধ্রুবক যেটা, কুলম্বের সূত্র, হ্যাঁ, একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, এইটা হবে নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি বলছে দেখো, 0.4 ন্যানো কুলম্ব চার্জ, 0.4 ন্যানো কুলম্ব চার্জ, এই পরিমাণ চার্জ, তার মানে কি দেওয়া আছে? কিউ এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 0.4 ন্যানো কুলম্ব চার্জ। চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, কত চার্জ? 0.4 ন্যানো কুলম্ব। তো আমরা এখানে যে কাজটা করতে পারবো, 0.4 ন্যানো তুলতে হবে, কারণ চার্জের একক হচ্ছে কুলম্ব। তো ন্যানো তুললে কি দ্বারা গুণ করতে হয় জানো? 10 ইনভার্স 9, এত কুলম্ব। আচ্ছা, এত কুলম্ব, ন্যানো মানে 10 ইনভার্স 9। এত কুলম্ব হতে, চার্জ হতে 20 সেন্টিমিটার দূরে। তো আর এর মান দেওয়া আছে কত সেন্টিমিটার? আর এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার। সেন্টিমিটার থেকে মিটারে নিলে 100 দ্বারা ভাগ, 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার হলে কি চাইছি একটু বলো? বিভবটা কত? বিভবকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বি বের করতে বলছে। তো পারা যাবে বি বের করার জন্য, যেহেতু কিউ আছে আর আছে, তো বি বের করার সূত্র কি? কে কিউ বাই আর। কে কিউ বাই আর, কে এর মান আমরা জানি 9 × 10⁹ আর এই যে কিউ এর মান কত? 0.4 × 10 ইনভার্স 9। আর এর মান কত দেওয়া আছে? দূরত্ব 0.2। দেখো ক্যালকুলেশন করলে কত ভোল্ট আসে। এটা আসছে উপরে কত? 9 × 10⁹ ইন্টু কত? 0.4 × 10 ইনভার্স 9 ভাগ কত? 0.2। এটা ফাইনালি অ্যান্সার আসছে 18 ভোল্ট। 18 ভোল্ট। কত ভোল্ট? 18 ভোল্ট আছে না? হ্যাঁ, 18 ভোল্ট, এটাই হবে অ্যান্সার, 18 ভোল্ট। আচ্ছা, এরপরে দেখো, বলের সাথে তড়িৎ তীব্রতা সম্পর্ক কিরূপ? কিসের সাথে? বলের সাথে তড়িৎ তীব্রতা সম্পর্ক। এটা একটা সূত্র আছে, আমরা জানি E = F/Q। কার সাথে কার? তড়িৎ তীব্রতার সাথে বলের যে সম্পর্ক, উপরটার সাথে দেখো, তড়িৎ তীব্রতার সাথে বলের সম্পর্ক হচ্ছে কি? সমানুপাতিক। তড়িৎ বলের সাথে, যে এফ এর সাথে তড়িৎ তীব্রতা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এরপরে দেখো এমসিকিউ কি বলছে, 50 কুলম্ব চার্জ, কিউ এর মান দেওয়া আছে কত কুলম্ব? 50 কুলম্ব চার্জ হতে 20 সেন্টিমিটার দূরে। আর এর মান দেওয়া আছে কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে নিলে 100 দ্বারা ভাগ করলে 0.2 মিটার দূরে কোন বিন্দুতে কি বের করতে বলছে? প্রাবল্য কত? প্রাবল্য মানে কি? ই বের করতে বলছে। তো এইটুকু যেহেতু দেওয়া আছে, কিউ আছে আর আছে, তো ই যদি বের করতে হয় সূত্র হবে ই ইকুয়াল কে কিউ বাই আর স্কয়ার। তো কে এর যে মান 9 × 10⁹, চার্জ কত? 50, আর এর মান 0.2, উপরে কি হবে? স্কয়ার। তো দেখি কি আসে, 0.2 স্কয়ার 9 × 10⁹ ইন্টু 50, হ্যাঁ, ভাগ কত? ভাগ হচ্ছে 0.2 হোল স্কয়ার, 0.2 হোল স্কয়ার, এটা আসছে 1.125
ইন্টু 10⁻13 আর প্রবলের একক হচ্ছে নিউটন পার কুলম্ব বা নিউটন কুলম্ব ইনভার্স 1। এটা কি আছে না 1.125 1.125 ইন্টু 10 ইনভার্স কত 13, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে এমসিকিউটা দেখো কি বলছে, 220 ভোল্ট বিভব পার্থক্য। তো বি এর মান দেওয়া আছে, কত ভোল্ট 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত 50 মাইক্রোফ্যারাডে ধারকে। 50 মাইক্রোফ্যারাডে এটা হচ্ছে ধারকত্বের মান কত 50 মাইক্রোফ্যারাডে। আমরা ধারকত্বের একক কি জানি ফ্যারাডে, তো মাইক্রো তুলে কি দ্বারা গুণ করতে হয় 10⁻6, সাথে কি আছে ফ্যারাডে। কারণ আমরা দেখে বুঝতে পারছি যে 50 মাইক্রোফ্যারাডে, ফ্যারাডে ধারকত্বের একক, তার মানে ধারকত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি সি। তো সি এর মান হচ্ছে 50 মাইক্রোফ্যারাডে, মাইক্রো তোলা মানে 10⁻6 দ্বারা গুণ করা। হলে কি চাইছে বলো, ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ। তো সঞ্চিত যে শক্তি এটা যদি বের করতে হয়, সঞ্চিত শক্তি বের করার সূত্র কি, সঞ্চিত চার্জ না, এটা সঞ্চিত শক্তি বের করার সূত্র হচ্ছে 1/2। তোমাদের বইয়ে শেষের দিকে আছে 1/2 সিবি স্কয়ার, এই অধ্যায়ের শেষের দিকে সঞ্চিত শক্তি 1/2 সিবি স্কয়ার। 1/2 টি কি আছে, কার মান বসায় দিবা সি, সি এর মান কত 50 × 10⁻6 গুণ বি এর মান কত 220, উপরে কি দিবা স্কয়ার। তো ফাইনালি কি আসবে দেখো, 1/2 মানে 0.5 ইন্টু 50 × 10⁻6 ইন্টু কত 220 উপরে স্কয়ার, এটা আসছে 1.21 আর শক্তির একক কি জুল। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 1.21 জুল, 1.21 জুল। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, কোন তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে 15 কুলম্ব এর, কোন বিন্দুতে 15 কুলম্ব মানে আদান দেওয়া আছে 15 কুলম্ব, কিউ এর মান দেওয়া আছে 15 কুলম্ব হচ্ছে কিউ এর মান 15 কুলম্ব এর একটি আহিত বস্তু স্থাপন করে ওই বিন্দুতে তড়িৎ তীব্রতার মান, তড়িৎ তীব্রতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ই। তড়িৎ তীব্রতার মান কত 20 নিউটন কুলম্ব ইনভার্স 1। তো যেহেতু আদান দেওয়া আছে 15 কুলম্ব, আদান লিখলাম, এবং তড়িৎ তীব্রতার মান দেওয়া আছে, তড়িৎ তীব্রতা হচ্ছে ই, ই এর মান কত দেওয়া আছে 20 নিউটন কুলম্ব ইনভার্স 1 পেতে হলে কত বল প্রয়োগ করতে হবে, কত বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি এফ, এফ এর মান চাইছে। তো এটা আমরা যদি বের করতে চাই, আমরা জানি যেহেতু কিউ আছে ই আছে, আমরা একটা সূত্র জানি ই ইকুয়াল এফ বাই কিউ, ই ইকুয়াল হচ্ছে এফ বাই কিউ। হ্যাঁ, যেহেতু কিউ ই আছে আমাকে এফ বের করতে হবে, আমরা জানি ই ইকুয়াল এফ বাই কিউ। তো যেহেতু এখান থেকে আমাদের কি বের করতে হবে এফ, এফ বের করতে গেলে ই কার সাথে গুণ হবে ই কিউ এর সাথে গুণ। তো ই এর মান কত, ই এর মান হচ্ছে 20, কিউ এর মান কত 15। তো এটা কত আসবে 20 × 15 না, 20 × 15 এটা আসছে 300 না, 300 নিউটন। এই পরিমাণ বল প্রয়োগ করতে হবে 300 নিউটন। আচ্ছা, এরপর কি বলছে দেখো, কে তড়িৎ বলরেখা ধারণা প্রদান করেন, কে তড়িৎ বলরেখা ধারণা প্রদান করেন, এটা হচ্ছে মাইকেল ফ্যারাড। একটু মনে রেখো, বলরেখা সম্পর্কে কথা বলছি ফ্যারাড, মাইকেল ফ্যারাড। এরপরে দেখো কি বলছে, এখানে কি বলছে দেখো 5 মিলি ফ্যারাডে ধারকে, 5 মিলি ফ্যারাড, এটা হচ্ছে ফ্যারাডে মানে ধারকত্ব হচ্ছে সি এর মান, সি এর মান কত 5 ইনটু ধারকত্বের মান কত 5 মিলি ফ্যারাডে। তো এইখানে আমরা একটা কাজ করতে পারবো যে 5 তো ঠিকই আছে, জাস্ট মিলি তুললে আমরা কি দ্বারা গুণ করি 10⁻3। এখানে এটা মিস্টেক করা যাবে না, 5 মিলি ফ্যারাডে, কারণ আমরা জানি ডেসি সেন্টি মিলি মাইক্রো, হ্যাঁ মাইক্রো বললে 10⁻6, যেহেতু মিলি বলছি 10⁻3। তো এখানে যে কাজটা করবা 5 × 10⁻3 সাথে আছে ফ্যারাডে, এত ধারকে 220 বিভব পার্থক্যে
220 বিভব পার্থক্যে। তো বি এর মান দেওয়া আছে কত? 220, সরি 220 না, এখানে হচ্ছে 200। 200 বিভবে পার্থক্যে উৎসের সাথে যুক্ত করা হলে কিসের পরিমাণ? সঞ্চিত শক্তি। তো সঞ্চিত শক্তি যদি আমাকে বের করতে হয়, সঞ্চিত শক্তি বের করার সূত্র কি? 1/2 CB²। তো জাস্ট মান বসায় দাও, 1/2। সি এর মান কত? 5 ইন্টু tan ইনভার্স 3, বি এর মান হচ্ছে 200 পরে স্কয়ার। তো এটা ফাইনালি কি আসবে? 0.5 ইন্টু 5 ইন্টু tan ইনভার্স 3 ইন্টু কত? 200, উপরে কি হবে? স্কয়ার। এটা আসছে 100 জুল। এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরের এমসিকিউটা দেখো কি বলছে। 2 মাইক্রোফ্যারাডে দ্বারকত্বের, তো দ্বারকত্ব দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাডে। তো আমরা মাইক্রো তুললে কি দ্বারা গুণ করতে? মাইক্রো মানে কি? tan ইনভার্স 6 সাথে কি থাকবে? ফ্যারাডে। দ্বারকত্বের একটি ইলেকট্রনিক্স যন্ত্রের মধ্যে কত ভোল্ট? 220 ভোল্ট বিভব পার্থক্যে। তো 220 ভোল্ট, বি এর মান দেওয়া আছে 220 ভোল্ট। আচ্ছা, 220 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলে এতে সঞ্চিত শক্তির পরিমাণ হিসাব করো। তো সঞ্চিত শক্তিকে, যেহেতু সঞ্চিত শক্তির পরিমাণ বের করতে বলছে, সুতরাং সঞ্চিত শক্তির সূত্র কি? 1/2 CB²। সঞ্চিত শক্তি 1/2 CB²। তো 1/2 তো ঠিকই থাকবে। সি এর মান কত? 2 ইন্টু tan ইনভার্স 6, আর বি এর মান কত? 220, উপরে কি হবে? স্কয়ার। তো সঞ্চিত শক্তির পরিমাণটা হবে 0.5 ইন্টু 2 ইন্টু tan ইনভার্স 6 ইন্টু কত? 220, পরে কি হবে? স্কয়ার। তো এইটা আসছে 0.0484। তো এটাকে যেহেতু এটা সাইন্টিফিক কে নিতে হবে, (4.84 ইন্টু tan ইনভার্স 2 আর সঞ্চিত শক্তির একক কি? জুল। 4.484 ইন্টু tan ইনভার্স 2, 4.484 ইন্টু tan ইনভার্স 2 জুল। এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, এরপরে কি বলছে দেখো। চার্জিত গোলকের পৃষ্ঠের তড়িৎ প্রাবল্য। আচ্ছা, তড়িৎ প্রাবল্য বলতে আমরা কি বুঝি? তড়িৎ প্রাবল্যকে আমরা ই দ্বারা প্রকাশ করব। তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে, বিভবকে আমরা কি দ্বারা প্রকাশ করব? বি। এর মধ্যে সম্পর্ক কোনটি? এইটা হবে ই ইকুয়াল বি বাই আর। এটা অ্যান্সার হবে। একটু মনে রাখো, তড়িৎ প্রাবল্য ই এবং তড়িৎ বিভব হচ্ছে বি, এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে ই ইকুয়াল কি? বি বাই আর। আচ্ছা, এরপরে কি প্রশ্ন করছে দেখো। তড়িৎ বলরেখার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? তড়িৎ বলরেখার ক্ষেত্রে প্রথমটা কি বলছে? চার্জের পরিমাণ যত বেশি হবে, আগে বোঝার চেষ্টা করো প্রশ্নে কি চাইছে। তড়িৎ বলরেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? তো চার্জের পরিমাণ যত বেশি হবে, বলরেখার সংখ্যা তত বেশি হবে, এটা তো রাইট। চার্জের পরিমাণ বেশি হলে বলরেখার সংখ্যা বেশি হবে। দুয়ে কি বলছে দেখো, বলরেখাগুলো যত কাছাকাছি থাকবে তড়িৎ ক্ষেত্র তত বেশি হবে, এটাও রাইট। বলরেখা যত কাছাকাছি থাকবে তড়িৎ ক্ষেত্র তত বেশি হবে। একটি চার্জের বলরেখা অন্য চার্জের বলরেখাকে কখনো ছেদ করে না, হ্যাঁ এটাও রাইট। এই প্রথম তিনটাই রাইট। তো এটাই অবশ্যই এটা অ্যান্সার হবে, কারণ পজিটিভ চার্জের বেলায়
বলরেখা পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হয় না। পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হয় না, কারণ তোমরা জানো যে পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হয়। ঠিক আছে, তো যেহেতু পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হয়, তো পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হয় না, পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হয়। তো এইটা হবে রাইট। তড়িৎ বলরেখার ক্ষেত্রে এই তথ্যটি কি নয়, সঠিক নয়। আচ্ছা, এরপরে দেখো কোন সম্পর্কটি সঠিক। এইখানে কি বলছে, বি ইকুয়াল কে কিউ বাই আর। হ্যাঁ, বিভবের ক্ষেত্রে তো আমরা জানি বি ইকুয়াল কে কিউ বাই আর, এটা অবশ্যই রাইট। বি ইকুয়াল কে কিউ বাই আর, এটা সঠিক হবে। এটা কেন সঠিক নয়, কারণ আমরা জানি ই ইকুয়াল কি এফ বাই কিউ, ই ইকুয়াল এফ বাই কিউ, কিন্তু এটা আছে ই ইকুয়াল এফ কিউ না। সি ইকুয়াল কে বাই আর না, সি ইকুয়াল হচ্ছে আর বাই কে। আর এটাও কেন রাইট হবে না, কারণ বি ইকুয়াল হচ্ছে কিউ বাই সি, কিউ বাই সি, এই জন্য এগুলি রাইট হবে না, প্রথমটাই রাইট। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, একটি বৈদ্যুতিক ক্ষেত্রে 40 কুলম্ব চার্জ স্থাপন করলে কতটুকু, একটি বৈদ্যুতিক ক্ষেত্রে 40 কুলম্ব চার্জ কিউ দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে 40 কুলম্ব। 40 কুলম্ব চার্জ স্থাপন করলে এটি 160 নিউটন বল লাভ করে। কত নিউটন বল লাভ করে, 160 নিউটন বল লাভ করে। আচ্ছা, তো এখন বলছে যদি 40 কুলম্ব চার্জের জন্য যদি 160 নিউটন বল হয়, তো 50 কুলম্ব চার্জ স্থাপন করলে, একটা নতুন করে একটা চার্জ স্থাপন করলে কত কুলম্ব, 50 কুলম্ব চার্জ স্থাপন করলে এটি কত বল লাভ করবে, তো এফ এর মান চাইছে। বিষয়টা হচ্ছে, তো দেখো প্রশ্নে কি বলছে, 40 কুলম্ব চার্জ স্থাপন করলে যদি 160 নিউটন বল লাভ করে, তো 50 কুলম্ব চার্জ স্থাপন করলে কতটুকু বল লাভ করবে। তো আমরা এটাকে যদি Q1 ধরি, এটাকে F1 ধরতে পারবো। 40 কুলম্বের জন্য 160 নিউটন বল, তো 50 কুলম্ব চার্জের জন্য কতটুকু বল লাভ করবে, F2 এর মান চাইছে। এটা ঐকিক ভাবেও ঐকিক নিয়মে এভাবে করা যাবে যে 40 কুলম্ব চার্জের জন্য কত নিউটন বল, 160 নিউটন বল। তো 1 কুলম্ব চার্জের জন্য 160 বাই কত, 40, এত নিউটন। তো টোটাল কত কুলম্ব চার্জের জন্য বলছে, 50 কুলম্ব চার্জের জন্য। 50 কুলম্ব চার্জের জন্য 160 গুণ কি 50 বাই কি 40 নিউটন। এইভাবে করা যাবে যে 40 কুলম্বের জন্য 160 নিউটন বল, 1 কুলম্বের জন্য এত, আর 50 কুলম্বের জন্য বল এত। তো এটা ফাইনালি কি অ্যান্সার আসে দেখো, এইটার অ্যান্সার আসবে তোমার কি আছে, 160 গুণ 50 ভাগ কত, 40, এটা হবে 200 নিউটন। 200 নিউটন এভাবেও করতে পারো, অথবা এর একটা বিকল্প হইতে পারে, তোমরা একটা সূত্র শিখছো যে ই ইকুয়াল কি বলো, এফ বাই কিউ। তো এটা থেকে আমরা লিখতে পারবো F1 বাই Q1 ইকুয়াল কি F2 বাই Q2। এইভাবে আমরা চিন্তা করতে পারবো F1 বাই Q1 ইকুয়াল, দেখো ই ইকুয়াল তড়িৎ পাবল ই ইকুয়াল হচ্ছে F বাই Q। তো F1 এর জন্য একটু ভালো করে বুঝো, তো F1 বলের জন্য Q1 চার্জ, F1 বলের জন্য Q1 চার্জ, তো F2 বলের জন্য Q2 চার্জ। তো এখানে আমাদের ফাইনালি কার মান বের করতে হবে, F2, কারণ F দেখো Q1 F1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে, কি চাইছে বলো, F2 বের করতে বলছে। F2 ঐকিক নিয়মে করতে পারো, এভাবে করতে পারো। তো F2 যদি বের করতে হয়, তো F2 কার সাথে গুণ, F2 গুণ হবে Q1, Q1 কোথায় যাবে, নিচে, আর F1 Q2 কোথায় থাকবে, F1 Q2 থাকবে উপরে। তো মান বসায় দাও, F1 এর মান কত, 160, আর Q2 এর মান কত, Q2 এর মান হচ্ছে 50, আর Q1 এর মান কত, 40। এই যে 160 ইন্টু 50 বাই 40, এটা কত অ্যান্সার আসবে, 200 নিউটন। ঠিক আছে, এইটা হবে ফাইনালি অ্যান্সার 200 নিউটন। কি বুঝতে পারছো?
আচ্ছা, এরপরে দেখো কি বলছে, চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে। হ্যাঁ, এই ধরনের এমসিকিউ মনে হয় আগেও একটা পড়াইছি। চার্জের পরিমাণ কোনটির উপর নির্ভর করে? চার্জের পরিমাণ তড়িৎ বিভবের উপর নির্ভর করে। চার্জের পরিমাণ হচ্ছে তড়িৎ বিভবের উপর নির্ভর করে। এরপরে দেখো, দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক। হ্যাঁ, দুটি আধানের মধ্যবর্তী দূরত্বকে যদি অর্ধেক করা হয় তো বলের মান হবে কত? আগেও পড়ানো হয়েছে, বলের মান হবে 4 গুণ। একটু মনে রাখো, দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব এইভাবে মনে রাখতে পারো যে মধ্যবর্তী দূরত্ব কি করলে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হলে কয় গুণ হবে? বল হবে 4 গুণ। ইভেন একটি আধান 4 গুণ করলেও বল হবে 4 গুণ। ইভেন প্রতিটি আধান দ্বিগুণ করলে বল হবে কয় গুণ? 4 গুণ। এটা একটু মনে রাখতে পারো। হ্যাঁ, মনে রাখতে পারো এই অংশটা। মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে বল হবে 4 গুণ। একটি আধানকে 4 গুণ করলে, যে কোনো একটা আধানকে 4 গুণ করলেও বল 4 গুণ হবে, এবং প্রতিটি আধান দ্বিগুণ করলেও বল 4 গুণ হবে। ঠিক আছে? আচ্ছা, কি বলছে দেখো, একটি পরিবাহীর বিভব 50 ভোল্ট বৃদ্ধি করতে। 50 ভোল্ট তো বিভব দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 50 ভোল্ট। 50 ভোল্ট বৃদ্ধি করতে কত? 10 মাইক্রোকুলম্ব আধান। তো আধান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে কত? 10 মাইক্রোকুলম্ব আধান। তো বিভব দেওয়া আছে বি, হ্যাঁ 50 ভোল্ট, এবং বৃদ্ধি করতে 10 মাইক্রোকুলম্ব আধান। আধান মানে কিউ এর মান দেওয়া আছে। তো হলে পরিবাহীটির কি চাইছে বলো? ধারকত্ব চাইছে। ধারকত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করব? সি। এইটাকে আমি ইচ্ছা করলে বড় হাতের কিউ লিখতে পারি। হ্যাঁ, কারণ আদানকে ছোট হাতের কিউ বা বড় হাতের কিউ লিখতে পারো। তো যেহেতু ধারকত্ব বের করতে বলছি, আমাদের হাতে একটা সূত্র আছে, বি ইকুয়াল কিউ বাই সি। বি ইকুয়াল কিউ বাই সি। তো যেহেতু আমাদের ধারকত্ব বের করতে হবে সি, তো সি এর মান যদি আমরা বের করতে চাই, উপরে কিউটি কি থাকবে? সি এর মান বের করতে গেলে নিচে কি যাবে? বি। সি এর মান বের করতে গেলে উপরে কিউটিক, নিচে বি যাবে। তো মান বসায় দাও। কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 10 মাইক্রোকুলম্ব। তো একটা কাজ করো, 10 মাইক্রো তুললে কি দ্বারা গুণ করতে হয়? 10 ইনভার্স 6 কুলম্ব। ঠিক আছে? 10 তো ঠিকই আছে, মাইক্রো তুললে 10 ইনভার্স 6, আর কুলম্ব তো ঠিকই আছে। তো কিউ এর মান হচ্ছে 10 ইনটু 10 ইনভার্স 6, আর বি এর মান কত? 50। তো ফাইনাল আনসার কত আসছে দেখো, 10 ইনটু 10 ইনভার্স 6, 10 ইনটু 10 ইনভার্স 6 কে ভাগ করতে হবে কত দ্বারা? 50। এটা আসতেছে অনেক ছোট একটা সংখ্যা, যদি আমরা সাইন্টিফিক করি তো এটা আসবে 2 ইনটু 10 ইনভার্স 7 ফ্যারাডে। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। 2 ইনটু 10 ইনভার্স 7 ফ্যারাডে। হ্যাঁ, 2 ইনটু 10 ইনভার্স 7 ফ্যারাডে। এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, না বোঝার কিছু নাই। আচ্ছা, তো এইখানে এই প্রশ্নটা খুবই কিউরেটের প্রশ্ন। 1 ন্যানো কুলম্ব ইকুয়াল কত কুলম্ব? এটা একটু মনে রাখো, 1 ন্যানো কুলম্ব। 1 তো ঠিকই আছে, ন্যানো কথাটার মানে কি? 10 ইনভার্স 9 কুলম্ব। ঠিক আছে? এই প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন, হ্যাঁ, বিভিন্ন স্কুলের প্রশ্ন। ঠিক আছে? অবশ্যই টেস্ট পেপারে, তোমাদের টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এমসিকিউ ভালো করার ক্ষেত্রে। তো 1 ন্যানো কুলম্ব কত কুলম্ব? ন্যানো মানে কি? 10 ইনভার্স 9। ঠিক আছে? তো এটা অ্যান্সার হবে 1 ইনটু 10 ইনভার্স 9। 1 নাও থাকতে পারে, মূলত অ্যান্সার হচ্ছে 10 ইনভার্স 9। এটাই হবে অ্যান্সার, 10 ইনভার্স 9। তো এটা একটু মনে রাখো যে 1 ন্যানো কুলম্ব হচ্ছে 10 ইনভার্স 9 কুলম্ব। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, 1 ভোল্টের সমান মান কোনটি?
1 ভোল্টের সমান। তো আসলে 1 ভোল্টের সমান যদি আমরা চিন্তা করি, আমরা জানি B ইকুয়াল W বাই কিউ। B ইকুয়াল W বাই কিউ। একটু বোঝার চেষ্টা করো। B ইকুয়াল W বাই কিউ। B হচ্ছে বিভব, W হচ্ছে কাজ, আর কিউ হচ্ছে কি আদান। তো এই যে কাজের একক কি জুল, আর আদানের একক কি কুলম্ব। ঠিক আছে, তো কাজ আর কিউ হচ্ছে, কারণ ডাব্লিউ হচ্ছে কাজের একক জুল, আর আদানের একক হচ্ছে কুলম্ব। ফাইনালি এটাকে আমরা কি লিখতে পারি, জুল কুলম্ব ইনভার্স 1। তো যদি 1 কুলম্ব আদানকে নিতে যদি কত জুল কাজ করতে হয়, 1 জুল কাজ করতে হয়, তো ফাইনালি কি আসবে 1 জুল পার কুলম্ব, যেটাকে আমরা একত্রে কি বলি 1 ভোল্ট। ঠিক আছে, কয় ভোল্ট, তার মানে 1 ভোল্টের সমান কত 1 জুল পার কুলম্ব। 1 জুল পার কুলম্ব, এইটা হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, কারণ একক ধনাত্মক আদানকে 1 কুলম্ব আদানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করতে হয়, সেটা হচ্ছে 1 জুল পার কুলম্ব। আর 1 জুল পার কুলম্ব বলতে আমরা কি বুঝি 1 ভোল্ট। কি বুঝি 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট যেই কথা 1 জুল পার কুলম্ব একই কথা, এটা সমান। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি বলছে, নিচের কোনটির সাহায্যে আদানের অস্তিত্ব, নিচের কোনটির সাহায্যে কিসের আদানের অস্তিত্ব মানে চার্জের অস্তিত্ব নির্ণয় করা হয়। এটা হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে, তড়িৎ বীক্ষণ যন্ত্র। ঠিক আছে, ইলেকট্রোবীক্ষণ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র। এরপরে দেখো তড়িৎ তীব্রতার একক কি। হ্যাঁ, এটা তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতা বলতে আমরা কি বুঝি, তড়িৎ তীব্রতা হচ্ছে ই ইকুয়াল কি, হ্যাঁ তড়িৎ তীব্রতা যেহেতু বের করতে হবে, আমরা জানি ই ইকুয়াল এফ বাই কিউ। তড়িৎ তীব্রতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, যেহেতু তড়িৎ তীব্রতার একক বের করতে বলছি, তড়িৎ তীব্রতাকে আমরা এই দ্বারা প্রকাশ করি, ই ইকুয়াল এফ বাই কিউ। এফ মানে হচ্ছে বল, বলের একক কি নিউটন, বলের একক হচ্ছে এফ হচ্ছে বল, বলের একক নিউটন, আর কি হচ্ছে আদান, আদানের একক হচ্ছে কুলম্ব। তো ফাইনাল অ্যান্সার কি হবে, নিউটন কুলম্ব ইনভার্স 1। নিউটন কুলম্ব ইনভার্স 1, এটা হবে কাঙ্ক্ষিত অ্যান্সার, নিউটন কুলম্ব ইনভার্স 1। এরপরে দেখো বলছে কোনটির দিক ব্যাখ্যার জন্য, কোনটির দিক ভালো করে বুঝো, কোনটির কি ব্যাখ্যার জন্য, দিক ব্যাখ্যার জন্য তড়িৎ বলরেখা ব্যবহার করা হয়। এটা অবশ্যই মনে রাখবা যে কোনটির দিক ব্যাখ্যার জন্য বলরেখা ব্যবহার করা হয় মূলত তড়িৎ ক্ষেত্রের দিকটা ব্যাখ্যা করার জন্য। ঠিক আছে, কোনটির দিক ব্যাখ্যার জন্য তড়িৎ বলরেখা ব্যবহার করে, তড়িৎ বলরেখা ব্যবহার করা হয় তড়িৎ ক্ষেত্রের দিক ব্যাখ্যার জন্য। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের দিক ব্যাখ্যা করার জন্য তড়িৎ বলরেখা ব্যবহার করা হয়। আচ্ছা এরপরে দেখো কি বলছে, তড়িৎ বীক্ষণ যন্ত্র দ্বারা নির্ণয় করা হয়। হ্যাঁ, তড়িৎ বীক্ষণ যন্ত্র দ্বারা কি নির্ণয় করা হয়, নির্ণয় করা হয় আদানের কি পরিমাণ, না আদানের পরিমাণ না, আদানের পরিমাণ নির্ণয় করা হয়, অস্তিত্ব নির্ণয় করা হয় এবং প্রকৃতি। হ্যাঁ, অস্তিত্ব এবং প্রকৃতি, প্রকৃতি পজিটিভ বা নেগেটিভ যাই চিন্তা করো। তো 2 এবং 3 অ্যান্সার হবে। মনে রাখো তড়িৎ বীক্ষণ যন্ত্র দ্বারা নির্ণয় করা হয় আদানের অস্তিত্ব আর হচ্ছে কি প্রকৃতি। আচ্ছা এরপরে কি বলছে দেখো, একটি তড়িৎ ক্ষেত্রে 30 কুলম্ব আদান, 30 কুলম্ব আদান মানে কিউ এর মান দেওয়া আছে 30 কুলম্ব। 30 কুলম্ব আদান স্থাপন করলে যদি তা কত নিউটন বল, যদি তার তড়িৎ 15 নিউটন তড়িৎ বল অনুভূত হয়। বল এফ এর মান দেওয়া আছে কত নিউটন, 15 নিউটন বল তড়িৎ বল অনুভূত হয়, তবে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ তীব্রতা কত, তড়িৎ তীব্রতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ই এর মান বের করতে বলছে। ঠিক আছে, আদান দেওয়া আছে, কিউ দেওয়া আছে 15 নিউটন মানে বল দেওয়া আছে, চাইছে তড়িৎ তীব্রতা ই এর মান বের করতে বলছে। তো ই বের করা খুবই সহজ, আমরা জানি ই ইকুয়াল কি বলো এফ বাই কিউ। এফ কত 15, কিউ কত 30, এটার অ্যান্সার হবে 0.5 নিউটন পার কুলম্ব। 0.5 নিউটন পার কুলম্ব, এইটা হবে অ্যান্সার, নিউটন কুলম্ব ইনভার্স 1। ঠিক আছে, জাস্ট এত কঠিন কিছু না। তড়িৎ তীব্রতা মানে ই ইকুয়াল এফ বাই কিউ, লেখার দরকার নাই, উপরে এফ নিচে কিউ, 15 কে 30 দ্বারা ভাগ করলে 0.5। বুঝতে পারছো? এরপরে দেখো কি বলছে এএমসিকিউ এ, দুটি আদানের মধ্যকার তড়িৎ বল, দুটি আদান, মনে করো একটা আদান হচ্ছে Q1 আর একটা আদান হচ্ছে Q2। তো দুটি আদানের মধ্যকার কি বল, কারণ এইটা
একটা আধানকে আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে। যে আকর্ষণ বা বিকর্ষণ বল, তড়িৎ বল নিচের কোনটির উপর নির্ভর করে? এফ এর যে মানটা, মানে এই যে আমরা যে সূত্রটা শিখছি যে এফ ইকুয়াল কে কিউ ওয়ান কিউ টু বাই কি আর স্কয়ার, তো এটা কার উপর নির্ভর করে? তো এটা প্রথমটা কি লিখছে? আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর। হ্যাঁ, আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে অবশ্যই, কারণ এইটা কেমন হবে, এইটার মধ্যবর্তী যে দূরত্বটা আছে আর এর উপর নির্ভর করে। আচ্ছা, তো তড়িৎ বল এফটা আসলে কার উপর নির্ভর করে? মধ্যবর্তী দূরত্বের উপরে অবশ্যই নির্ভর করে, এবং আধান দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর নির্ভর করে। হ্যাঁ, এটাও রাইট, কিন্তু আধান দুটির বরের উপর। দেখো তো এখানে বরের কি কিছু আছে? না, এটা হবে না, বরের উপর নির্ভর করে না। তো অ্যান্সার হচ্ছে 1 এবং 2, 1 2। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, অসীম বিভব থেকে কত কুলম্ব আধান? 10 কুলম্ব আধানকে, তো কার মান দেওয়া আছে? 10 কুলম্ব আধান, কিউ এর মান দেওয়া আছে 10 কুলম্ব। অসীম দূরত্ব থেকে 10 কুলম্ব আধানকে, মানে চার্জকে, কিউ এর মান 10 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কত জুল? 50 জুল কাজ করতে হয়। তো ডাব্লিউ দেওয়া আছে কত? 50 জুল। 50 জুল কাজ করতে হয়। চাইছে কি বলো? বিভব বি বের করতে বলছে। কোন সূত্র আছে কিনা? হ্যাঁ, যদি বি বের করতে বলে একটা সূত্র আছে, বি ইকুয়াল ডব্লিউ বাই কিউ। ডাব্লিউ কত? 50, কিউ কত? 10। ফাইনালি অ্যান্সার কি হবে? 5 ভোল্ট। 5 ভোল্ট, এটা 5 ভোল্ট হবে। সূত্র আছে বি ইকুয়াল ডব্লিউ বাই কিউ। ঠিক আছে, তো ডব্লিউ দেওয়া আছে, কাজ দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আধান দেওয়া আছে, ক্যালকুলেশন করলে আসবে কত ভোল্ট? 5 ভোল্ট। আচ্ছা, এরপরে দেখো কি আছে, 10 কুলম্ব চার্জ কি দেওয়া আছে? কিউ। কিউ এর মান দেওয়া আছে 10 কুলম্ব। 10 কুলম্ব চার্জ থেকে 100 মিটার দূরত্বে আর দেওয়া আছে 100 মিটার দূরত্বে কোন বিন্দুতে কি বের করতে বলছে বলো? বিভব বি। হ্যাঁ, এটাও বের করা যাবে। কিউ আর আর থাকলে বি বের করা যাবে। বি এর সূত্র হচ্ছে কে কিউ বাই আর। আধান এবং দূরত্ব দেওয়া থাকলে বিভব বের করা যাবে। সূত্র হচ্ছে বি ইকুয়াল কে কিউ বাই আর। কে এর মান আমরা জানি কুলম্বের দ্রবক 9 × 10⁻৯। কিউ এর মান আধান কত? 10। আর এর মান কত? 100 না? 100। তো এটার অ্যান্সার আসবে উপরে কি হবে? 9 × 10⁻৯ ইন্টু 10 ভাগ কত? 100। এটা আসতেছে অনেক বড় একটা সংখ্যা, যদি এটাকে আমি সাইন্টিফিকে নেই, এটা আসবে 9 × 10⁸। 9 × 10⁸ ভোল্ট। 9 × 10⁸ ভোল্ট, এইটা হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। 9 × 10⁸ ভোল্ট। কি বুঝতে পারছো কিনা? আচ্ছা, এরপরে কি দেখো, বলছে একটি দাতব গোলকের ব্যাসার্ধ। হ্যাঁ, ব্যাসার্ধ দেওয়া আছে, মানে আর দেওয়া আছে, রাইট? আর এর মান দেওয়া আছে 9 মিটার। দিয়া কি বের করতে বলছে? গোলকটির দ্বারকত্ব। চমৎকার প্রশ্ন। দ্বারকত্ব মানে সি, সি বের করতে বলছে। তো সি বের করা যাবে, আমরা একটা সূত্র জানি, সি ইকুয়াল আর বাই কে। সূত্র আছে কিন্তু, সি ইকুয়াল আর বাই কে। যেহেতু ব্যাসার্ধ আছে, দ্বারকত্ব বের করাই যাবে। সি ইকুয়াল আর বাই কে। তো আর এর মান দেখো কত আছে? আর এর মান দেওয়া আছে 9, আর কে এর মান তো আমরা জানি 9 × 10⁹ 9 × 10⁹। ঠিক আছে, তো এটার অ্যান্সার যদি আমরা বের করি, একটু বোঝার চেষ্টা করো যে সি ইকুয়াল আর বাই কে। আর এর মান হচ্ছে ব্যাসার্ধ 9, আর দ্বারকত্ব এই যে কে হচ্ছে কুলম্বের ধ্রুবক 9 × 10⁹। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো এটা আসবে কত? 9 ভাগ 9 × 10⁹। এইটা আসছে তোমার 1 × 10⁻৯। হ্যাঁ, 1 × 10⁻৯, আর দ্বারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। 1 × 10⁻৯ ফ্যারাডে। 1 × 10⁻৯ ফ্যারাডে। ঠিক আছে, 1 × 10⁻৯ ফ্যারাডে। আচ্ছা, দেখো কি বলছে, 1, একটু বোঝার চেষ্টা করো। 1 নিউটন কুলম্ব ইনভার্স 1
1 নিউটন কুলম্ব ইনভার্স অন তড়িৎ তীব্রতার। তো এটা কার মান দেওয়া আছে? তড়িৎ তীব্রতা মানে ই এর মান দেওয়া আছে, ই এর মান, ঠিক আছে। তড়িৎ তীব্রতা মানে ই দেওয়া, কত দেওয়া আছে? 1 নিউটন কুলম্ব ইনভার্স অন। এত তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা মানে ই, ই এর মান দেওয়া আছে, দিয়ে বলছে কোন বিন্দুতে কত আদান স্থাপন, কত আদান স্থাপন করলে, কত আদান মানে কার মান চাইছে বলো? কত আদান স্থাপন করলে, মানে কিউ এর মান বের করতে বলছে। কত আদান স্থাপন করলে, করা হলে বলের মান, বলের মান, হ্যাঁ এফ এর মান কত নিউটন? এফ এর মান হচ্ছে 10 নিউটন। তো এফ দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে 10 নিউটন হবে। প্রশ্ন বুঝতে পারছো? তড়িৎ তীব্রতা দেওয়া, ই এর মান দেওয়া, চাইছে কত আদান স্থাপন করলে, মানে কিউ এর মান চাইছে, কত আদান স্থাপন করা হলে বলের মান 10 নিউটন হবে। বলের মান মানে এফ, এফ এর মান 10 নিউটন। হ্যাঁ, তো কিউ এর মান বের করতে বলছে। তো আমরা সূত্র জানি, কি সূত্র জানি? ই ইকুয়াল এফ বাই কি, কিউ। এখান থেকে আমরা কি বের করব? কিউ। যদি কিউ বের করি, এফ ঠিকই থাকবে, কিউ বাম দিকে নিয়ে আসলে, যেহেতু কিউ বের করতে হবে, কিউ বামে আনলে ই কোথায় যাবে? নিচে। তো এফ এর মান কত? 10, আর ই এর মান হচ্ছে 1। তো ভাগ করলে ফাইনালি 1। দেখো ই এর মান হচ্ছে 1, ফাইনালি কত কুলম্ব থাকবে? 10 কুলম্ব। এটার অ্যান্সার হবে 10 কুলম্ব, 10 কুলম্ব। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো কি বলছে, কোন তড়িৎ ক্ষেত্রের, কোন তড়িৎ ক্ষেত্রে 15 কুলম্বের, 15 কুলম্বের, কোন তড়িৎ ক্ষেত্রে 15 কুলম্বের না কি দেওয়া আছে তাইলে? আদান দেওয়া আছে। 15 কুলম্বের আদান, 15 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 30 নিউটন বল অনুভব, হ্যাঁ অনুভব করে। তো বলের মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে কত নিউটন? 30 নিউটন। ঠিক আছে, তো তড়িৎ ক্ষেত্রে 15 কুলম্বের, কুলম্বের মানে আদান, কিউ এর মান দেওয়া আছে 15 আর 30 নিউটন, এফ এর মান দেওয়া আছে, বল দেওয়া আছে 30 নিউটন, বল অনুভব করে। প্রশ্নে চাইছে কি দেখো, তড়িৎ ক্ষেত্রের মান কত? তড়িৎ ক্ষেত্রের মান মানে তড়িৎ ক্ষেত্র কি, ই, ই এর মান চাইছে। এটা খুবই সহজ, আমরা জানি ই ইকুয়াল কি বলো? এফ বাই কিউ। ই ইকুয়াল এফ বাই কিউ। এফ কত? 30 আর কিউ কত? 15। ফাইনাল অ্যান্সার কি আসছে? 2 নিউটন কুলম্ব ইনভার্স 1। ঠিক আছে, 2 নিউটন কুলম্ব ইনভার্স 1। এইটা জাস্ট এফ এবং কিউ এর মান বসালে 2 নিউটন কুলম্ব ইনভার্স 1। এটা হবে প্রথমটার অ্যান্সার। আচ্ছা, পরেরটার মধ্যে কি চাইছে দেখো, ওই বিন্দুতে, ওই বিন্দুতে 60 কুলম্ব এর একটি আহিত বস্তু, মানে কিউ দেওয়া আছে, 60 কুলম্ব এর একটি আহিত বস্তু, মানে উদ্দীপক একই, একটা উদ্দীপক থেকে দুইটা প্রশ্ন। ওই বিন্দুতে 60 কুলম্ব মানে কিউ দেওয়া আছে আদান, 60 কুলম্ব এর একটি বস্তু, এর একটি আহিত বস্তু স্থাপন করলে কিসের মান চাইছে বলো? বলের মান চাইছে। তো বলের মান যদি আমাকে বের করতে হয়, তো এই যে আমরা জানি ই ইকুয়াল কি বলো? এফ বাই কিউ। সূত্র হচ্ছে ই ইকুয়াল এফ বাই কিউ। তো আমাদের কার মান বের করতে বলছে? বলের মান এফ। তো এফ যদি বের করতে হয়, ই কার সাথে গুণ হবে? কিউ এর সাথে। তো কার মান লাগবে? ই। ই তো আমরা জানি আগের অঙ্ক থেকে পাইছি, ই মানে তড়িৎ প্রবল 2। আর কিউ লাগবে, কিউ কি 15 না, বলছে ওই বিন্দুতে কত, এই অঙ্কের জন্য কিউ এর মান কত? 60। কিউ এর মান হচ্ছে 60 কুলম্ব, কিউ এর মান হচ্ছে 60। তো ফাইনালি কত আসবে? কত নিউটন বল? 120 নিউটন বল, হ্যাঁ স্থাপন করলে বলের মান হবে 120 নিউটন। এইটা হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি বলছি দেখো, দেখো তড়িৎ আবেশ কত প্রকার? তড়িৎ আবেশ দুই প্রকার, একটা হচ্ছে স্বকীয় আবেশ আর একটা হচ্ছে পারস্পরিক আবেশ। হ্যাঁ, তড়িৎ আবেশ দুই প্রকার, একটা স্বকীয়, একটা হচ্ছে স্বকীয়, একটা হচ্ছে পারস্পরিক আবেশ। এরপরে কি চাইছে দেখো, তড়িৎ আদানের একক কি? আদান, আদানের একক হচ্ছে কুলম্ব। আদানের বা চার্জের একক কি? কুলম্ব। আদান বা চার্জের একক হচ্ছে কুলম্ব। বিভবের একক কি? বিভব, এটা কিভাবে বের করবা? বিভব বলতে আমরা কি বুঝি? বি ইকুয়াল কি বলো? ডাব্লিউ বাই কিউ। বি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। তো ডাব্লিউ মানে কি? কাজ, কাজের একক হচ্ছে জুল। আর কিউ মানে আদান, আদানের একক কি?
কুলম্ব, এটাকে আমরা লিখতে পারি জুল পার কুলম্ব। জুল পার কুলম্ব, হ্যাঁ, জুল পার কুলম্ব। বিভবের একক হচ্ছে জুল পার কুলম্ব। দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কয়টি বিষয়ের উপর নির্ভর করে? দুইটি আধানের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, হ্যাঁ, দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কয়টি বিষয়ের উপর নির্ভর করে? এটা আমরা জানি, F ইকুয়াল কি কে Q1 Q2 বাই কি R স্কয়ার। কয়টি বিষয়ের উপর? একটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। একটা হচ্ছে, হ্যাঁ, দুইটা আধানের উপর নির্ভর করে। একটা হচ্ছে মাধ্যমের, দুইটি আধানের উপর নির্ভর করে। একটা হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তো ফাইনালি তিনটা, হ্যাঁ, আকর্ষণ বা বিকর্ষণ বল তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের উপর, একটা হচ্ছে, হ্যাঁ, মধ্যবর্তী দুইটা আধানের উপর, একটা হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর। তিনটা বিষয়ের উপর নির্ভর করে। প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ এটা আমরা দেখছি, প্রোটনের চার্জ, প্রোটন হচ্ছে পি, প্রোটন মানে পজিটিভ, প্লাস চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। যদি ইলেকট্রনের চার্জ বলতো সেম হইতো 1.6 ইন্টু 10 ইনভার্স 19, জাস্ট এখানে কি হইতো? মাইনাস হইতো। তো প্রোটন এবং ইলেকট্রনের চার্জ নিয়ে যদি প্রশ্ন, যেহেতু প্রোটনের চার্জ চাইছে, এটা প্লাস হবে, প্লাস 1.6 ইন্টু 10 ইনভার্স 19। ঠিক আছে, এত কুলম্ব। এটাই সম্ভবত শেষ প্রশ্ন এমসিকিউ এর এই অধ্যায়ের। ব্যান্ডি গ্রাফ মেশিন দিয়ে কি করা হয়? এটা বিশাল পরিমাণ চার্জকে দিয়ে কি করা হয়? উচ্চ বিভব তৈরি করা হয়। উচ্চ বিভব, একটু মনে রাখো, ব্যান্ডি গ্রাফ মেশিন দিয়ে কি তৈরি করা হয়? উচ্চ বিভব তৈরি করা হয়। এই হচ্ছে এই অধ্যায়ের শেষ এমসিকিউ। তো ফাইনালি টোটালি আমরা, হ্যাঁ, 69টা এমসিকিউ আমরা সমাধান করছি এই সময়টাতে। আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা মনোযোগ সহকারে দেখছো, আশা করি এই অধ্যায়ের এমসিকিউ এ কোনো সমস্যা হবে না। তো যেহেতু আমরা আসলে টেস্টের পরে, টেস্ট পেপার বিগত সালে যে বোর্ডগুলি আসছে, 25 সাল থেকে শুরু করে 20 সাল, হ্যাঁ, আগেও 17, 18 বা 16 কিছু বোর্ড নিয়েছি আমরা। বিগত সালে মানে টোটাল 15 সাল বা 16 সাল থেকে 25 সাল বোর্ডের প্রশ্ন, এবং তোমাদের যারা 26-এ তোমরা পরীক্ষা দিবা, তোমাদের টেস্ট পরীক্ষার বিভিন্ন সুনামধন্য যে স্কুলগুলি আছে, স্কুলগুলি যে, হ্যাঁ, আমার কাছে যেগুলি মনে হয়েছে যে এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, বা দেখা গেছে একই ধরনের প্রশ্ন হলে আমি চেষ্টা করছি একটা নেওয়ার, আরো অনেক এমসিকিউ হয়তো নেওয়া যেত। তো 69টা এমসিকিউ নেওয়া হয়েছে অধ্যায় থেকে। এইভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের, ফিজিক্সের, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, হ্যাঁ, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এরকম, হ্যাঁ, এমসিকিউ সিকিউ এর জন্য আলাদা আলাদা করে অনশর্ট ক্লাস দিব। তো যারা এখন এই ক্লাসটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত, এরা অবশ্যই আরেকবার যদি নিজেরা প্র্যাকটিস করো, তোমাদের কাছে কিন্তু এই অধ্যায়ে আর এমসিকিউ এর সমস্যা থাকবে না। ঠিক আছে? তো যারা এখনো সাবস্ক্রাইব করছো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর পরীক্ষা আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি, যদি আমি সুস্থ থাকি, তো তোমাদের 26-এর পরীক্ষা আগ পর্যন্ত আমরা প্রত্যেকটা এইভাবে অনশর্ট ক্লাস দিতে থাকবো। ঠিক আছে? তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটি ক্লাস, এদের আমি আশা করি অন্তত সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এবং গণিত সহ, এবং মানবিক শাখার, হ্যাঁ, মানবিক ও ব্যবসায় শিক্ষা, এই দুইটা শাখারও বিজ্ঞান সহ আমরা অনশর্ট ক্লাস দিব। তো যারা দেখবে, এদের আশা করি অবশ্যই এই ক্লাসগুলি দেখার মাধ্যমে তোমরা উপকৃত হবে। তো এই ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।